আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা অধ্যায় 4, এটা এসএসসির বইয়ের অধ্যায় 4 মূলধন মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করব। আমরা জানি মূলধন মুনাফা জাতীয় লেনদেনটা যদিও আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এইচএসসি লেভেলে লাগে না, তারপরও আমাদের যখনই আমরা র্যামিলের অধ্যায়টা অ্যান্সার করতে যাব মূলধন মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এর জন্য শুধুমাত্র এটা যে এসএসসিতে অ্যান্সার করতে হবে অথবা এসএসসির জন্য জানতে হবে এরকম না, এটা সবসময়ই কাজে লাগবে। তো মূলধন জাতীয় লেনদেন আর মুনাফা জাতীয় লেনদেনটা এটার জন্য আমাদের 100% বেসিক লাগবে। যদি বেসিক না জানা থাকে তাহলে এটা মুখস্থ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। যাই হোক, লেনদেন কি দুই ভাগে ভাগ করা হবে। আমরা বোর্ডে দেখব, একটা চার্ট অনুযায়ী আমি দেখাই দিব অথবা একটা চক্র অনুযায়ী দেখাই দিব। আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করব এবং লেকচারটা যখন চলবে একটু মনোযোগ সহকারে আশা করি সবাই শুনবো। আস্তে আস্তে বুঝাবো, সবাই মনোযোগ রাখবো। যাই হোক, লেনদেন তোমার টোটালটা আমরা একটু চিন্তা করি। এই জায়গাটাতে যতগুলো ঘটনা, ব্যবসায়িক ঘটনা হবে, প্রত্যেকটা ঘটনাকে কি বলা হবে? লেনদেন বলা হবে। লেনদেন আবার প্রত্যেকটা লেনদেন দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, খেয়াল করবো একটু, মূলধন জাতীয় লেনদেন। আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। মনে রাখা খুব সহজ। মূলধন জাতীয় একটা থাকবে আয়, আরেকটা থাকবে মূলধন জাতীয় ব্যয়। আমি মূলধন জাতীয়টা লিখবো না, শুধু লিখবো হচ্ছে আয়, আর লিখতেছি হচ্ছে ব্যয়। এটা হলো মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়। আমাদের বইতে দেখা লাগবে না, জাস্ট বোর্ডে যেগুলো লিখতেছি যদি বোঝা যায়, ভিডিওতে যদি সুন্দরভাবে বোঝা যায় বুঝবো। তাহলে আমি কি লিখতেছি একটু বুঝে নিতে হবে। যখন আমরা লেকচারটা শুনবো, খাতা কলম নিয়ে শিখবো, শুনবো, যখন যেটা আমি লিখতে বলতেছি, যখন আমি বলতেছি শুনে শুনে এটা লিখে ফেলবো। মুনাফা জাতীয় লেনদেনও আবার সেম জিনিস। মুনাফা জাতীয় লেনদেনটা আবার দুই ভাগে ভাগ করে নাও। একটা মুনাফা জাতীয় আয়, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এই হচ্ছে তোমার লেনদেনের ক্লাসিফিকেশন। যে আমরা প্রথমে হচ্ছে মূলধনের দুই ভাগে ভাগ করছি, একটা মূলধন জাতীয় আয়, আর একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। এইখানে কারো কোনো সমস্যা আছে? নাই। এখন মূলধন জাতীয় আয় হচ্ছে তিনটা, তুমি তিনটা জিনিস মনে রাখবা। মূলধন জাতীয় আয় কাকে বলে, মূলধন জাতীয় আয় কোনগুলো, এখন এটা জানতে হবে। মূলধন জাতীয় আয় হচ্ছে এক নম্বর, আমি এটার মধ্যে লিখে দিতেছি, প্রথমটার নাম দিলাম আমরা মূলধন। মূলধনের যে টাকাটা পাই ওইটাই মূলধন জাতীয় আয়। দুই নাম্বারটা হচ্ছে ঋণের টাকা, যেটা আমরা পাই ঋণ নিলে ওইটাও মূলধন জাতীয় আয়, যদি আমরা ঋণ নেই। ঠিক আছে। তিন নাম্বারটা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়। স্থায়ী সম্পদ বিক্রয় করে কি আমরা টাকা পাই? স্থায়ী সম্পদ বিক্রি করে কি টাকা আসে না যায়? তাহলে ওটা মূলধন জাতীয় আয়। তাহলে আমরা মূলধন জাতীয় আয় কয়টা দেখাচ্ছি? তিনটা। ওকে, প্রথমটার নাম কি আমার সাথে একবার? মূলধন, ঋণ, স্থায়ী সম্পদ বিক্রয়। মনে থাকবে এটা? আমার মনে হয় যে একটু মনোযোগ দিলে এই চ্যাপ্টারটা এই বোর্ডেই শেষ হওয়ার কথা, এবং লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনবো। এবার আসো, আমাদের মূলধন জাতীয় আয় শেষ, কমপ্লিট। এবার আসো মূলধন জাতীয় ব্যয়। এক নাম্বার স্থায়ী সম্পদ ক্রয়। স্থায়ী সম্পদ ক্রয় এবং এর আনুষঙ্গিক খরচ। আনুষঙ্গিক একটু বুঝে নিব লেখাটা। স্থায়ী সম্পদ ক্রয় এবং এর আনুষঙ্গিক খরচ। এটা আনুষঙ্গিক আর এটা হচ্ছে খরচ। আচ্ছা ঠিক আছে। তুমি স্থায়ী সম্পদ ক্রয় মানে কি? ক্রয় লেখা থাকবে না, যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, যতই স্থায়ী সম্পদ আছে আমরা আমাদের বেসিক লেকচার 1-এ দেখছি, বেসিক শিটের উপরে দেখছি যেগুলো আমাদের স্থায়ী সম্পদ আছে। এখন এই স্থায়ী সম্পদ দুনিয়াতে কত আছে এটা বলাটা খুব কঠিন ব্যাপার। গহনা, তোমার বাড়িতে তুমি যে টেবিলের উপরে বসে আছো, এখানে যে মোবাইল ফোন যেটা দিয়ে আমরা ভিডিও করতেছি, এখানে যে লাইটটা আছে, এক্সট্রা লাইট, ফ্যান, টেবিল যেটার উপরে তোমরা বসে আছো, তারপর আর কি বলবো, মানে আমার গাড়ি, হোন্ডা, মোটরসাইকেল যাই আছে সবই কি আমাদের স্থায়ী সম্পদ। তো বুঝোই তোমরা, নতুন করে বোঝানোর কিছু না, আসলে আমি বলে শেষও করতে পারবো না। আনুষঙ্গিক খরচটা কি? এটা হলো সমস্যা। আনুষঙ্গিক খরচ হলো তুমি শুধু একটা বাড়ি কিনলে হবে না, ওইটা রেজিস্ট্রি করতে হবে, দলিল করতে হবে। তো যে বাড়িটা তুমি কিনলে ওটা তো স্থায়ী সম্পদ। আবার ওইটার পিছনে যে আমরা দলিল করলাম,
ওই যে দলিল খরচটা আছে ওইটাও মূলধন জাতীয় ব্যয়। তার মানে স্থায়ী সম্পত্তি ক্রয় এবং এর দলিল খরচ যেটা থাকবে ওইটাও মূলধন জাতীয় ব্যয়। আমাদের কি এটা মনে থাকবে? আরও কিছু আনুষঙ্গিক খরচের নাম বলি তোমাদেরকে। আমাদের মনে পড়ে তোমাদের জাবেদার সিটে একটা এন্ট্রি ছিল যে 10,000 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করা হলো, এর গাড়ি ভাড়া দেওয়া হলো 3,000 টাকা এবং সংস্থাপন খরচ আরও 5,000 টাকা। এরকম একটা এন্ট্রি দেওয়া ছিল যে কম্পিউটার যেটা তুমি 22,000 টাকা দিয়ে কিনলা ওইটাও তোমার মূলধন জাতীয় ব্যয়। তুমি এই কম্পিউটার কিনে আনার জন্য গাড়ি ভাড়া দিলা 3,000 টাকা, এটাও তোমার মূলধন জাতীয় ব্যয়। আবার এটার জন্য সংস্থাপন যে খরচটা হলো, সংস্থাপনের যে খরচটুকু দিলাম ওই স্থায়ী সম্পদটা কেনার পরে ওইটাও মূলধন জাতীয় ব্যয়, সবই মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ আমরা একটা নতুন গাড়ি কিনলাম, গাড়ি কেনার পরে নতুন ব্যাটারি কিনলাম একটা গাড়ির জন্য, ওইটাও মূলধন জাতীয় ব্যয়। একটা ফ্রিজ কিনলাম, রেফ্রিজারেটর, ওইটার কম্প্রেসার মেশিন কিনলাম, ওইটাও মূলধন জাতীয় ব্যয়। তার মানে মূলধন জাতীয় ব্যয়টা হলো কোনো স্থায়ী সম্পদ ক্রয় এবং এর আনুষঙ্গিক খরচ যেটা হবে সবই কি হবে? মূলধন জাতীয় ব্যয়। তো আমরা আসবাবপত্র যন্ত্রপাতি কেনা হলো, এগুলো তো খুব ভালো বুঝি। আমাদের প্রবলেমটা কখন হয়? যখন বলে যে একটি ফ্রিজের জন্য কম্প্রেসার মেশিন ক্রয় করা হলো, এই কম্প্রেসার মেশিনটা যে আমাদের স্থায়ী সম্পদ এই জিনিসটা আমাদের নলেজে থাকে না। একটি নতুন বাড়ি কেনার জন্য দলিল খরচ প্রদান করা হলো, এই দলিল খরচ থেকে আমরা কনফিউজ হয়ে যাই। তো এটারই বলা হয় স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে আনুষঙ্গিক খরচ। ওটা সেটেল হইতে পর্যন্ত, ওইটা সেটেল হওয়া পর্যন্ত যতটুকু খরচ হবে ওইটাও মূলধন জাতীয় ব্যয়। আমরা আশা করি এতটুকু তোমাদের মনে থাকবে। তো আনুষঙ্গিক খরচ এক কথায় স্থায়ী সম্পদ মানেই মূলধন জাতীয় ব্যয় যদি আমরা কিনি আর কি। আর এটার সাথে যদি কোনো এক্সট্রা খরচ থাকে ওইটাও মূলধন জাতীয়। ক্লিয়ার এটা? তারপরে আমাদের মূলধন জাতীয় লেনদেন কমপ্লিট, এটা আমরা আটকে দিচ্ছি। মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় হচ্ছে আমরা আমাদের যে বেসিক শিটটা দিছি তোমাদের জন্য, যেটা যারা আমাদের বেসিক শিটটা যাদের কাছে আছে, যত আয় আছে যেমন বিক্রয়, সেবা, বিনিয়োগের সুদ, উপভাড়া, প্রাপ্ত শিক্ষানবিশ সালামি অথবা শিক্ষানবিশ সালামি, তারপর উত্তোলনের সুদ, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, লভ্যাংশ প্রাপ্তি, যেগুলো আয় আছে, যারা যারা এই আয়টারে মুখস্থ করছো, এক কথায় যত আয় আছে, কারবারের যত আয় আছে, অথবা আমরা একটু এইখানে আমি আমাদের সুবিধার জন্য লিখতেছি আমাদের শিটের আয়। আর যারা আমরা ইউটিউব থেকে দেখবো শিটটা তো দেয়া নেই, তাহলে আমরা একটু দেখে নিব যে কোন জায়গায় আয়গুলো আছে। বইতে যে আয়গুলো আছে ওই আয়গুলোই হবে হচ্ছে মুনাফা জাতীয় আয়। প্রতিষ্ঠানের যে আয় ওইটারই মুনাফা জাতীয় আয় বলে। উদাহরণ তো আমি দিলামই যে বিনিয়োগের সুদ, বিক্রয়, সেবায়, শিক্ষানবিশ সালামি, উপভাড়া, প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা, এগুলো সবই আমাদের মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় ব্যয় মানে কি? আমরা একই কথা এখানেও লিখবো, শীটের যত ব্যয় আছে সবগুলোই মুনাফা জাতীয় ব্যয়। এখন যাদের আয় আর ব্যয় সম্পর্কে ধারণা নাই তাদের এখন আবার আয় ব্যয় মুখস্থ করতে হবে। শীটে কত ধরনের আছে? আমি যেমন ব্যয়ের উদাহরণ দিলে আমরা আমাদের শীটে কি দেখাইছি? প্রথমে প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় কোনগুলো আছে? আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, কারখানার ভাড়া, কারখানার যত খরচ আছে। এরপর আছে পরিচালন ব্যয়, রাইট? পরিচালন ব্যয়গুলো আলাদাভাবে দেখাইছি আমরা। আর আমরা যারা দেখতেছি ভিডিও, যারা ইউটিউব থেকে দেখবো, তারাও পরিচালন ব্যয়টা আলাদাভাবে কোনো জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ শিখে নেওয়ার চেষ্টা করবো। পরিচালন ব্যয়ের মধ্যে বিক্রয়, পরিবহন, তারপর আছে কমিশন, অনাদায়ী পাওনা, তারপরে কি বলবো, বেতন, ভাড়া, বিমা সালামি, ভ্রমণ খরচ, যাতায়াত খরচ, আরো অনেক কিছু আছে, বার্তা প্রদান। আমি এত আলোচনা যাচ্ছি না। অপরিচালন ব্যয় কিছু আছে যেমন ঋণের সুদ, মূলধনের সুদ, শিক্ষানবিশ ভাতা, তারপরে ব্যাংক জমাতিরিক্তের সুদ, এগুলো হচ্ছে অপরিচালন ব্যয়। এক কথায় যত ব্যয় আছে সবগুলোই মুনাফা জাতীয় ব্যয়। কমপ্লিট এই চ্যাপ্টার আমাদের। এই চ্যাপ্টারের জন্য আরো 3টা জিনিস আমি তোমাদেরকে এক্সট্রা দিতেছি। এই কোশ্চেনটা এই চ্যাপ্টারে অনেক বেশি হয় এবং এটা আমাদের মনেও থাকে না, কিছুদিন পরেই আমরা ভুলে যাই। ওইটার নাম হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা আমাদের শিটে নাই। এটার জন্য প্রথমে মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন, রাইট? এরপরে হলো বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। এইটা একটু আমাদের মনে রাখতে হবে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 3টা। 1 নাম্বার, এটা মনে রাখতে হবে, এটা ছাড়া এই চ্যাপ্টার অ্যানসার করা যাবে না। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের জন্য প্রথমে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপনটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন। 2 নাম্বারটা হচ্ছে নতুন পণ্য গবেষণা খরচ, নতুন পণ্য গবেষণা খরচ, নতুন পণ্য
গবেষণা খরচ। কোনো পণ্য তুমি মার্কেটে আনার আগে যদি ওটা গবেষণা করতে হয়, ওইটার যে খরচটা হয় ওইটাও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আরেকটা হচ্ছে অফিস স্থানান্তর ব্যয়। 3 নম্বরটা হচ্ছে অফিস স্থানান্তর ব্যয়। তোমার অফিসটা সাপোজ ধরো 11 নম্বরে আছে, তুমি অফিসটা ধানমন্ডিতে নিয়ে যেতেছো, তো এই যে খরচগুলো হবে অফিস স্থানান্তর করার জন্য, এটাও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। শেষ। এই চ্যাপ্টার যদি এতটুকু তুমি ধরে রাখতে পারো, যদি তোমার স্থায়ী সম্পদ সম্পর্কে ধারণা না থাকে, তাহলে তুমি এই চ্যাপ্টার অ্যান্সার করতে পারবে না। স্থায়ী সম্পদ সম্পর্কে আগে তোমার ধারণা থাকতে হবে, ঠিক আছে? যে আসবাবপত্র কোনগুলো স্থায়ী সম্পদ, আবার মূলধন জাতীয় আয়, এই তিনটা তোমার মুখস্থ করতে হবে। মূলধন, ঋণ, স্থায়ী সম্পদ বিক্রয়, এই তিনটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। এরপরে মূলধন জাতীয় ব্যয় কি? স্থায়ী সম্পদ ক্রয় এবং এর আনুষঙ্গিক খরচ। আর মুনাফা জাতীয় লেনদেন মানে মুনাফা জাতীয় আয় মানে আমাদের শীটের যত আয় আছে সব মুনাফা জাতীয় আয়, আর শীটের যত ব্যয় আছে সব মুনাফা জাতীয়। মনে থাকবে এগুলো? আচ্ছা, এরপরে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের জন্য 3টা জিনিস মনে রাখবো। 1 নাম্বার বিলম্বিত বিজ্ঞাপন, 2 নাম্বার নতুন পণ্য গবেষণা খরচ, 3 নাম্বার অফিস স্থানান্তর ব্যয়। তাহলে কি মনে থাকবে? তাহলে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের জন্য কয়টা জিনিস মনে রাখবো? 3টা। কি কি? বিলম্বিত বিজ্ঞাপন, নতুন পণ্য গবেষণা খরচ, অফিস স্থানান্তর ব্যয়। তাহলে মোট কয়টা জিনিস এই চ্যাপ্টারের জন্য আমাদের মনে রাখতে হবে? 5টা জিনিস। কয়টা? 5টা। 1 নাম্বার কি? মূলধন জাতীয় লেনদেন কয় ভাগে ভাগ করা হইতেছে? এখানে মূলধন জাতীয় লেনদেন রে দুই ভাগে ভাগ করা যাইতেছে। একটা হলো মূলধন জাতীয় আয়, আরেকটা মূলধন জাতীয় ব্যয়। তারপর হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনের জন্য মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। এরপর হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপরে আমরা একটু লক্ষ্য করি যে আমাদের এরপরেও তোমার কিছু কথা জানতে হবে। এখন যে 2টা কথা বলবো, 2টা কথা একটু সাবধানে শুনবো, এটা আমাদের সৃজনশীলে কাজে লাগবে। এই চ্যাপ্টার আমাদের আলোচনা করা শেষ। আমাদের এখানে যে বোর্ডে একটা প্যাটার্ন দেওয়া আছে, এই যে তোমরা ছকের মতো দেখতেছো, এইটুকু যদি আমরা সাবধানের সাথে শুনে থাকি কেউ, আমার কাছে মনে হয় না যে আলাদাভাবে আর মুখস্থ করার প্রয়োজন আছে। জাস্ট এইভাবে করে আমরা চিন্তা করবো, প্রথমে লেনদেন 2 ভাগে ভাগ করা যায়। একটা শুধু যদি এতটুকু মনে থাকে, মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় মানে স্থায়ী সম্পদ ক্রয় এবং এর আনুষঙ্গিক খরচ, কমপ্লিট মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় আয়ের জন্য 3টা জিনিস, এটা তোমার মুখস্থ করতে হবে, আমি বারবার বলতেছি। মূলধন জাতীয় আয় হচ্ছে মূলধন, ঋণ, স্থায়ী সম্পদ বিক্রয়, এই 3টা তোমার মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, তোমার মুখস্থ করার দরকার নেই। মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। এখন যদি কারো আয় আর ব্যয় সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আর করা সম্ভব না। যেহেতু আমরা 4 নম্বর অধ্যায়ে আসছি, অবশ্যই আমরা আমি আশা করি যে 2 আর 3 আমরা কমপ্লিট করে আসছি। আর লেনদেনে প্রত্যেকটা লেনদেন কোন হিসাবটা কি বলা হয়, হিসাবের অধ্যায়, এগুলো আশা করি যে সবাই বুঝে তারপরে আমরা 4 নম্বর অধ্যায়ে আসছি। যার জন্য এখানে আয় আর ব্যয় সম্পর্কে আমরা আলোচনা করলাম না, আমরা জাস্ট লিখছি শীটের আয়, শীটের ব্যয়, আমাদের যে শীটটা দেওয়া আছে। আর যাদের কাছে শীট নেই তারা বই থেকে দেখে নেবে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এই জিনিসটা প্রায় আসে, আমরা এটারও মুখস্থ করতে হবে, কোনো শিক্ষার ফর্মুলা নেই। 1 নাম্বার এভাবেই মুখস্থ রাখবো, বিলম্বিত বিজ্ঞাপন। 2 নাম্বার নতুন পণ্য গবেষণা খরচ। 3 নাম্বার অফিস স্থানান্তর ব্যয়। যেটা বলতে চাইছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে মূলধন জাতীয়, এই যে এই জায়গাটা একটু চেঞ্জ করবো প্যাটার্নটা, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনবো, পার্থক্যটা বোঝার চেষ্টা করবো। সাপোজ ধরো তুমি একটা যন্ত্রপাতি বিক্রি করে 1,90,000 টাকা পাইলা। টোটাল কত টাকা পাইছো? এটা তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয় একটু আলাদা করা যায়। ওকে, মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয়টা আলাদা করা যায়। তাহলে 1,90,000 টাকায় বিক্রি করছো, টাকা পাইছো কত? 1,90,000। এটা মূলধন জাতীয় প্রাপ্তি, মানে পুরো টাকাটারে কি বলা হয়? মূলধন জাতীয় প্রাপ্তি। কোনো কিছু পাওয়ারই প্রাপ্তি বলা হয়, পুরো টাকাটারে প্রাপ্তি বলা হয়। আর এই মেশিনটা তোমার 1,80,000 টাকায় কেনা ছিল। কত টাকায় কেনা ছিল? তাহলে এখানে প্রফিট হয়েছে কত? এটা মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় এবং প্রাপ্তি অনেক সময় একই কথা। ধরো মূলধন জাতীয় আয়টা জানতে চাইনি, তখন মূলধন জাতীয় প্রাপ্তি কত টাকা? 1,90,000। মূলধন জাতীয় আয় কত? 1,90,000। কিন্তু যদি এরকম ভাবে কোশ্চেনে বলা থাকে যে মূলধন জাতীয় প্রাপ্তি হলো 1,90,000 টাকা আর কেনা ছিল কত টাকা? 1,80,000, তাহলে তোমার প্রশ্ন করবে মূলধন জাতীয় প্রাপ্তি কত, মূলধন জাতীয় আয় কত? তোমার অ্যান্সার হবে মূলধন জাতীয় প্রাপ্তি 1,90,000 আর মূলধন জাতীয় আয় হচ্ছে যেটা প্রফিট 10,000 টাকা। কেনা দাম কত ছিল? 1,80,000, ওটা তো আয় হবে না, আয় হবে এখান থেকে প্রফিট হয়েছে কত? 10,000, যেটা প্রফিট ওটা মূলধন জাতীয় আয়।
আর যে পুরো টাকাটা পাইছি ওটা মূলধন জাতীয় প্রাপ্তি। বুঝাইতে পারছি? মূলধন জাতীয় প্রাপ্তির সাথে মূলধন জাতীয় আয়ের একটু পার্থক্য আছে, খেয়াল করো, আরেকবার বলি। মূলধন জাতীয় প্রাপ্তি হলো বিক্রি করে যে সম্পূর্ণ টাকাটা পাওয়া যাবে ওইটা মূলধন জাতীয় প্রাপ্তি। আর তোমার এইটার মধ্যে কেনা দাম থেকে আমরা যদি বেশিতে বিক্রি করি, যদি আমরা কেনা দাম ছিল কত টাকা, 1,80,000, লাস্ট পুস্তক মূল্য কত ছিল, 1,80,000, ওই 1,80,000-এর জায়গায় আমরা বিক্রি করছি কত টাকা দিয়ে, 1,90,000, বেশি দামে বিক্রি করছি, তাহলে এখানে প্রফিট হবে, বুঝাই যাইতেছে বেশি টাকা পাচ্ছি। তো এখানে 10,000 টাকা নেওয়া হবে মূলধন জাতীয় আয়। পুরো টাকা যেটা পাইলাম 1,90,000 ওইটা মূলধন জাতীয় প্রাপ্তি। প্রফিট যেটা হয়েছে মূলধন জাতীয় আয়। ক্লিয়ার? এটা প্রফিটটারে কি বলবো, মূলধন জাতীয় আয়। পুরো টাকা যেটা পাইছি ওটা মূলধন জাতীয় প্রাপ্তি। সমস্যা আছে কারো? কারো? আচ্ছা, এইবার আসো আমরা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি বুঝাই। মুনাফা জাতীয় একটা আয়ের নাম বলি, যেমন কি বলবো, যে ভাড়া পাওয়া গেল 20,000 টাকা। খেয়াল করতে হবে, এই জায়গাটা খুব সেন্সিটিভ আমাদের। এগুলো এই এখনই যখন আমরা সৃজনশীল অ্যান্সার করতে যাব ওইখানে এই কথাগুলো আছে, এইখান থেকে বুঝে গেলে সৃজনশীলটা সহজ লাগবে। যার জন্য আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের ভাড়া পাওয়া গেছে 20,000 টাকা, এর ভেতর 2000, এটা কত চলতেছে, 21, 2021 চলতেছে, বললো এর ভেতর 5,000 টাকা আছে 2022 সালের। টোটাল পাইছি কত ভাই আমরা, টোটাল কত পাইছি, মনোযোগ রাখতে হবে, টোটাল কত পাইছি আমরা, 20,000। 20,000-এর মধ্যে 2022 সালের কত টাকা আছে, তাহলে ওই 5,000 টাকা কি এই বছরের না 2022 সালের, এটুকু বুঝতেছো? তাহলে এই বছরের কত টাকা, এইটা মুনাফা জাতীয় আয়। এই বছরের আয়কেই মুনাফা জাতীয় আয় বলে, পরবর্তী বছরের আয়রে মুনাফা জাতীয় আয় বলা যাবে না। তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি কত, মোট কত পেয়েছি, এই যে মোট যে টাকাটা পাবো ওইটা মুনাফা জাতীয় প্রাপ্তি। মোট যে টাকাটা পাবো ওইটা মুনাফা জাতীয় প্রাপ্তি, আর যেটা এই বছরের টাকা হবে ওইটা মুনাফা জাতীয় আয়। বুঝাইতে পারছি? এই বছরের আয়কেই এই বছরের আয় বলা যাবে, পরবর্তী বছরের আয়রে এই বছরের আয় বলা যাবে না। কোনো প্রবলেম আছে এখানে, কারো কোনো সমস্যা? আচ্ছা, শুধুমাত্র আমি কিন্তু বারবার বলতেছি এই বছরের আয় এই বছরের আয় বলা যাবে। এমনও হইতে পারে 2020 সালের টাকা, বকেয়া টাকা আমরা এই বছর পাইছি, তাহলে ওইটার এই বছরের আয় বলা যাবে? 2020 কি সামনের বছর, এই বছর না বিগত বছর? বিগত বছর। তাহলে যদি আমি কোশ্চেনটা এইভাবে বলি, 20,000 টাকা ভাড়া পাওয়া গেল, এর মধ্যে 2020 সালের 5,000 টাকা, তাহলে 2020-এর টাকা কি এই বছরের আয় বলা যাবে? এই বছরের আয় কত টাকা হবে, ওই 15,000 টাকাই হবে। এবছরের বিগত বছরের আয় কত, 5,000। 20,000-এর মধ্যে বিগত বছরের আয় কত, 5,000, তাহলে এই বছরের আয় কত, বুঝাইতে পারছি? শুধু এই বছরের আয়কেই এই বছরের আয় বলা যাবে, বিগত বছরের আয়কেও এই বছরের আয় বলা যাবে না, পরবর্তী বছরের আয়কে 2022-এর টারও এই বছরের আয় বলা যাবে না, আবার 2020-এর টারও এই বছরের আয় বলা যাবে না। কারণ কি বলতে পারবা? কারণ হলো 2020-এর আয় 2020-এর আয়, 2021-এর আয় 2021-এর আয়, আর 2022-এর আয় 2022-এর আয়, যার জন্য বিগত বছরের আয়টারে বাদ দিয়ে দিব। তাহলে মুনাফা জাতীয় আয় কত হবে, 15,000 টাকা। আর মুনাফা জাতীয় প্রাপ্তি কত হবে, বুঝাইতে পারছি? কোশ্চেনে তোমার কাছে জানতে চাবে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ কত। যখন মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ জানতে চাবে তখন দেখাবে 20,000, আর মুনাফা জাতীয় আয়ের পরিমাণ যখন জানতে চাবে তখন 15,000। আমি কি বুঝাইতে পারছি? প্রাপ্তি আর আয়ের মধ্যে পার্থক্যটা কি আরেকবার বলি। পুরাটা যেটা পাইছি ওটা প্রাপ্তি, বিগত বছর অথবা পরবর্তী বছরেরটারে যদি আমরা বাদ দিয়ে দেই, যে টাকাটা থাকবে ওইটাই মুনাফা জাতীয় আয়। পুরা টাকা যেটা পাইছি ওইটা মুনাফা জাতীয় প্রাপ্তি, পুরা 20,000 টাকা মুনাফা জাতীয় প্রাপ্তি। বিগত বছরে কত, 5,000 আছে ধরে নাও, বিগত বছরটা বাদ দাও, তাহলে এই বছরের আয় কত, 15,000 টাকা, এটা মুনাফা জাতীয় আয়। আবার যদি পরবর্তী বছরও লেখা থাকে তারপরেও কি করতে হবে, মাইনাস, কারণ পরবর্তী বছরেরটারও এই বছরের আয় বলা। আমি কি মুনাফা জাতীয় আয় আর প্রাপ্তির মধ্যে পার্থক্যটা বুঝাইতে পারছি? মুনাফা জাতীয় আয় আর প্রাপ্তি আর মূলধন জাতীয় আয় আর প্রাপ্তি দুটো কিন্তু দুই জিনিস। মূলধন জাতীয় প্রাপ্তি আর আয়ের মধ্যে কখন কিভাবে একটা স্থায়ী সম্পদ বিক্রি করে পুরো টাকা যেটা পাইছি মূলধন জাতীয় প্রাপ্তি, আর প্রফিটটা হলো মুনাফা জাতীয় আয়, ওটা একদম আলাদা। আবার মুনাফা জাতীয় প্রাপ্তির ক্ষেত্রে শুধুমাত্র এই বছরের আয়কে এই বছরের আয় বলা যাবে, পরবর্তী অথবা বিগত বছরের আয়রে এই বছরের আয় বলা যাবে না। শুধু ওইটুকু করে বাদ দিলে যেটা আসবে ওইটা মুনাফা জাতীয় আয়, আর পুরো টাকা যেটা পাবো ওইটা মুনাফা জাতীয় প্রাপ্তি। পুরো টাকা ওইখানে পাইলেও মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তি, এইখানেও পুরো টাকা যেটা পাইতেছি ওইটা মুনাফা জাতীয় প্রাপ্তি। আমি কি বুঝাইতে পারছি কতটুকু? এবার আসো মুনাফা জাতীয় ব্যয় আর প্রাপ্তি। মুনাফা জাতীয় আয় যদি বুঝে থাকো তাহলে মুনাফা জাতীয় ব্যয়ও সেম। এবার ব্যয় যে কোনো একটা ব্যয়ের উদাহরণ নিই, বেতন 20,000 টাকা দেওয়া হলো, সেম কথা বলবো।
ওই সময় হলো পাওয়া গেছিল, এর জন্য মুনাফা জাতীয় আয় হয়েছিল। এখন কি করব? দিব। খরচ তো আমরা দেই টাকা সাধারণত। তাহলে আমরা বেতন দেওয়া হলো 20,000, সেম কথা বলতেছি, যার মধ্যে পরবর্তী বছরে 5,000 টাকা। পরবর্তী বছরে কত? তাহলে এই বছরের খরচ কত? এটা মুনাফা জাতীয় ব্যয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। আর টোটাল কত টাকা দিছি আমরা? টোটাল কত টাকা দিছি? এটা মুনাফা জাতীয় প্রদান, ওটা মুনাফা জাতীয় প্রদান। খরচ কত? এই বছরের খরচ কত? 15,000। এই বছরের খরচ কত? এইটা মুনাফা জাতীয় এই বছরে, সরি এই বছর টোটাল প্রদান কত? 20,000। টোটাল প্রদান কত? 20,000। এটা মুনাফা জাতীয় প্রদান। আর ব্যয় কত? 15,000 টাকা। এটা মুনাফা জাতীয় ব্যয়। 5,000 টাকা হলো পরবর্তী বছরে, তাহলে এই বছরের ব্যয় কত হবে? 15,000 টাকা। বুঝাইতে পারছি? কেউ যদি মুনাফা জাতীয় আয় আর প্রাপ্তি বুঝো, তাহলে সে মুনাফা জাতীয় ব্যয় এবং প্রদানও বুঝতে পারবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এসএসসি সিলেবাস, ইন্টারমিডিয়েটের সিলেবাস। এর বেশি আর কিছু তোমাদের লাগবে না। উদাহরণস্বরূপ আমরা সরাসরি সৃজনশীল ইন করব। আগে আমি তোমাদেরকে কোশ্চেনটা পড়তেছি, কোনটা কোন জাতীয় আয় ব্যয়, এইটা সুন্দরভাবে আগে আমি এক্সপ্লেন করতেছি তোমাদেরকে। এটা শুনে নাও আগে এই বোর্ডে, অ্যাকর্ডিং টু আওয়ার বোর্ড। ওকে, যে আমাদের বোর্ডে যে আমরা লিখছি মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন, এটা এখন বোঝা যাবে যে তোমরা কতটুকু মনোযোগ দিয়ে এটুকু শুনছো, অথবা বোর্ডের থেকে তোমরা কতটুকু বুঝতে পারছো। আমি একটু একটু করে বুঝাই দিই তোমাদেরকে। এই কোশ্চেনগুলোই চাবে, তোমার এই কোশ্চেনে সৃজনশীলে কি চাবে? চাবে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, অথবা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এর বাইরে আর কোনো সৃজনশীল চাবে না, রাইট? নেক্সট আমরা একটু শুরু করি। 1 তারিখ ঘটনাগুলো পড়ি। সরি, আমাদের 1 নাম্বারটা হলো ব্যবসায় মূলধন বিনিয়োগ। তুমি দেখো তো মূলধন বিনিয়োগ কোন জাতীয় লেনদেনে পড়ে? মূলধন জাতীয় লেনদেন। এটা কি মূলধন জাতীয় আয় হবে না ব্যয়? আয়। এই যে একদম ক্লিয়ার ভাবে দেয়া আছে, মূলধন প্রাপ্তিটা মূলধন জাতীয় আয়। এই যে আমি যাই না গেলাম, আমার জিজ্ঞাসা করবে, দেখো ক নম্বর সৃজনশীল কি বলে? মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তি আর আয়টা কখন আলাদা করবা? যখন আলাদা করতে বলবে, তখন হিন্ট দেওয়া থাকবে যে একটা মেশিন এত টাকায় কেনা হয়েছে, এত টাকায় বিক্রি করা হয়েছে, তখন বলবে যে মূলধন জাতীয় আয় কত, মূলধন জাতীয় প্রাপ্তি কত, তখন দরকার। আর এখন মূলধন জাতীয় প্রাপ্তি আর আয় একই কথা। যাই হোক, এটা কোন লেনদেনের মধ্যে পড়ে? মূলধন জাতীয় কিসের মধ্যে পড়ে? আয়ের মধ্যে। আমি কি এটা বুঝাইতে পারছি? আমাদের এটা দেখা বুঝতে হবে। 2 নাম্বারটা যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয়টা কি একটা স্থায়ী সম্পদ না? আমরা জানি স্থায়ী সম্পদ ক্রয় করলে এটা মূলধন জাতীয়। ওকে, শীটটা যদি কেউ বুঝতে পারো অথবা বোর্ডটা যদি কেউ বুঝতে পারো, আমার কাছে মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এই দেখো 3টা জিনিস আছে মূলধন জাতীয় আয়: মূলধন, ঋণ, স্থায়ী সম্পদ বিক্রয়। তাহলে ঋণটা কি? মূলধন জাতীয় আয়। ওকে, মূলধন জাতীয় আয় আর মূলধন জাতীয় প্রাপ্তি এখানে একই কথা। কখন আলাদা করব? যখন স্থায়ী সম্পদ বিক্রি করা হবে, প্রফিটটা যখন আলাদা করতে হবে, তখন মূলধন জাতীয় প্রাপ্তি হবে পুরো টাকা যেটা পাইছি, আর মূলধন জাতীয় আয় হবে যেটুকু প্রফিট ওইটা। এছাড়া মূলধন জাতীয় প্রাপ্তি আর আয় একই কথা। আচ্ছা, পণ্য ক্রয়। ক্রয় আমাদের কি? ব্যয়। ব্যয় হইলে কোন লেনদেনের মধ্যে পড়বে? কোনটার মধ্যে যাচ্ছে? মুনাফা জাতীয় ব্যয়। ওকে, ক্রয়টা কি? কর্মচারীর বেতন প্রদান, বেতনটা কি আমাদের? ব্যয়। তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয়। তারপর হচ্ছে বিদ্যুৎ বিল ও টেলিফোন বিল, এটাও খরচ। খরচ হলে কি হবে? মুনাফা জাতীয় ব্যয়। আর আয় হলে মুনাফা জাতীয়। মনে থাকবে, খরচ হলে আর আয় হলে। আচ্ছা, এরপরে যন্ত্রপাতির অবচয়। অবচয়টা কি? পরিচালন ব্যয়। অবচয় একটা মানে মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতি দেখছে অনেকে কনফিউজ হয়ে যাবে, ভাইয়া যন্ত্রপাতি আছে। আরে ভাই, যন্ত্রপাতি তো না, এটা যন্ত্রপাতি অবচয়। অবচয় এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, পরিচালন ব্যয়। যাই হোক, মুনাফা জাতীয় ব্যয়। বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি। তাহলে এটা মুনাফা জাতীয় আয়, এটা মুনাফা জাতীয় আয়। এরপরে বলছে ভাড়া প্রদান। টোটাল কত টাকা দেওয়া হয়েছে? 40,000। বলছে এর মধ্যে 3,000 টাকা 2018 সালের। এটা কত সালের অঙ্ক দেখো তো, উপরে ডেট না, এটা 2017 সালের অঙ্ক। উপরে দেখো ডেট দেওয়া আছে 2017 সালের অঙ্ক, আর 3,000 টাকা হচ্ছে 2018 সালে। তাহলে আমরা বুঝতেছি কি পরবর্তী বছরে কত টাকা? এই যে আমি উদাহরণ বারবার কথা বলতেছিলাম, দেখছো কাজে লাগতেছে এখন, যে আমাদের 40,000 টাকা হলো টোটাল দেওয়া হয়েছে, এর মধ্যে 3,000 টাকা হলো 18 সালে। তাহলে এই বছরের মুনাফা জাতীয় ব্যয় কত হবে? মুনাফা জাতীয় ব্যয় হবে 37,000। আর মুনাফা জাতীয় প্রদান কত হবে? পুরো টাকা যেটা দিছি ওটা মুনাফা জাতীয় প্রদান, মানে টোটাল যে টাকাটা দেওয়া হয়েছে। আর মুনাফা জাতীয় ব্যয় শুধুমাত্র এই বছরের ব্যয়কে
মুনাফা জাতীয় ব্যয় বলা যাবে, অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয় কত হবে? 37,000 টাকা। কমিশন প্রাপ্তি 50,000 টাকা, যার মধ্যে 2016 সালের মানে বিগত বছরে কত টাকা? 4,000। তাহলে কমিশন প্রাপ্তিটা কোন জাতীয় আয় হবে? বলো না। কমিশন প্রাপ্তিটা মুনাফা জাতীয় আয়। কমিশন প্রাপ্তিটা মূলধন জাতীয় আয় না। মূলধন জাতীয় আয় 3টা, তাহলে তোমাদের মনোযোগ নেই। এই 3টার বাইরে কোনো মূলধন জাতীয় আয় নেই। মূলধন, ঋণ, স্থায়ী সম্পদ বিক্রয় আছে। কমিশন প্রাপ্তি কি মূলধন? কমিশন প্রাপ্তি কি ঋণ? কমিশন প্রাপ্তি কি স্থায়ী সম্পদ বিক্রি করছো তুমি? যন্ত্রপাতি বিক্রয়, আসবাবপত্র বিক্রয়, এগুলো হলো মূলধন জাতীয়। তাহলে এছাড়া বাকি সবই কি মুনাফা জাতীয় আয়। তাহলে এখানে কমিশন প্রাপ্তি 50,000 টাকার বলছে, 4,000 টাকা 2016 সালের। আমি কি বলছি? বিগত বছরেরটারও এই বছরের আয় বলা যাবে না, পরবর্তী বছরেরটারও এই বছরের আয় বলা যাবে না। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি মুনাফা জাতীয় আয় কত বলবা? 46,000। মুনাফা জাতীয় আয় হবে 46,000, আর মুনাফা জাতীয় প্রাপ্তি পুরো টাকা কত? 50,000। ঠিক আছে। এরপর হচ্ছে পণ্য বিক্রয়। এই বিক্রয় মানেই আয়, তাহলে এটা মুনাফা জাতীয় আয়। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এটা কি কোনো আয় ব্যয় অথবা কিছুর মধ্যে পড়ে? না, এটা কোনো জায়গায় আসবে না। এটা মূলধন জাতীয় আয়ও না, মুনাফা জাতীয় আয় না, এটা মালিকানা সত্ত্ব। ঠিক আছে। এটা ক নম্বর সৃজনশীল। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ আমি এখন আর আলাদাভাবে পড়ে দেখাবো না। আমরা কোন স্থায়ী সম্পদ বিক্রয় পাইছিলাম? পড়ার সময় পাইনি। দুইটা জিনিস পাইছি, একটা হলো মূলধন আর একটা হচ্ছে ঋণ। দুইটারে প্লাস করে দাও, শেষ অ্যান্সার। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে বলছে। আমাদের এই অঙ্কটার মধ্যে কয়টা মূলধন জাতীয় প্রাপ্তি আছে? দুইটা। একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে ঋণ। একটা হচ্ছে মূলধন আরেকটা কি ঋণ। এরপর একটা ক নম্বর সৃজনশীল তো আমাদের কমপ্লিট হলো। আমরা এবার খ নম্বরে যাবো। আশা করি যারা এই জিনিসটা বুঝতে পারছো তাদের এই চ্যাপ্টারটা আর কষ্ট হবে না। মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। আবার দেখো 4টা রিকোয়ারমেন্ট এইখানে, মানে এটা অ্যান্সার করতে হলে খুব বেশি স্মার্ট না হলে অ্যান্সার করা যাবে না। আর এটা আসলে এই 20 মিনিটের ভিতরে 21 মিনিটের ভিতরে অ্যান্সার করা সোটা পারবাও না। কারণ এখানে মানুষ একটা জিনিস চায়, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে চাইছে কি দেখো, মুনাফা জাতীয় আয়, আবার মুনাফা জাতীয় ব্যয়, আবার দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রদান। অর্থাৎ আমি যে তোমাদের লেকচারটা চলতেছিল, যেমন তোমার মুনাফা জাতীয় আয় কোনগুলো এটাও জানতে হবে, আবার মুনাফা জাতীয় প্রাপ্তি কোনটা এটাও জানতে হবে, মুনাফা জাতীয় ব্যয় কোনটা এটাও জানতে হবে, মুনাফা জাতীয় প্রদান কি এটাও জানতে হবে। আদারওয়াইজ অ্যান্সার করা যাবে না। তো আমরা এটার একটু স্মার্টলি অ্যান্সার করব। আমি এটা মুছে দিতেছি, তোমরা এটা পরে ইউটিউব থেকে লেকচার দেখে এটা উঠাই নিবা। এটা মুছে দিচ্ছি। যাই হোক, আমরা মুনাফা জাতীয় এইটা আমি তোমাদেরকে বোর্ডে একটু টেকনিক কিভাবে তোমরা অ্যাপ্লাই করবা এতগুলো চাবে না। এখানে কিন্তু রিকোয়ারমেন্ট তোমার কয়টা আছে? 4টা। মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রদান। তো এই জায়গায় যদি তুমি একটু স্মার্টলি অ্যান্সার না করো তাহলে তুমি এটা অ্যান্সার করতে পারবে না। তাহলে 4বার করতে হবে তোমার। 4বার পড়তেই তোমার 20 মিনিট খরচ হয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার করার সময় আমরা কিভাবে টেকনিকটা ইউজ করব? সাপোজ ধরো আমরা একটা কমন ঘর নিব, বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা, জাস্ট এতটুকু নিলে হবে। তুমি ইচ্ছা করলে ক্রমিক নং নিতে পারো, ক্রমিক নংটা নিলাম, সমস্যা নেই। বিবরণ বিস্তারিত টাকা, বিস্তারিত টাকা, এটা তো তোমরা জানোই, এটা একটা কমন ঘর। এই চ্যাপ্টারের জন্য নির্ধারিত কোনো অঙ্কের কোনো ঘর নেই। এখানে জাস্ট আইডেন্টিফাই করা মূলধন, মুনাফা জাতীয় আয় ব্যয় সম্পর্কে একটা ধারণা। এটা কোনো অঙ্কের চ্যাপ্টার না, ঠিক আছে? এটা শুধু তোমার একটা ধারণা নিতে হবে এখান থেকে, যার জন্য একটা কমন ঘর করলাম। তাহলে আমাদের প্রথমে কি চাইছিল? মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। আমরা এইভাবে লিখি, খেয়াল করবো আমরা কিভাবে করতেছি। প্রথমে লিখলাম মুনাফা, মুনাফা একটু ছোট করে লিখতেছি কারণ জায়গা অনেক লাগবে। মুনাফা জাতীয় আয় লিখতেছি প্রথমটা, আমরা একটু জায়গা রাখবো, এই এতটুকু জায়গা রাখলেই হবে। তারপরে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা, সবাই ক্যালকুলেটর বের করবো। মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, দুইটা রিকোয়ারমেন্ট, রাইট? সেকেন্ড রিকোয়ারমেন্ট গুলো কি ছিল? মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রদান। একটু জায়গা রাখবো, আবার জায়গা রাখবো। এরপর লিখবো মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি, ঠিক আছে? এরপর একটু জায়গা রাখবো আবার, তারপরে মুনাফা জাতীয়। আচ্ছা, কয়টা রিকোয়ারমেন্ট আছে ভাই আমরা একটু লক্ষ্য করছি? আমরা একবার করবো, 4টা কমপ্লিট করে দিয়ে যাবো। খেয়াল করবো আমি কিভাবে অ্যান্সার করতেছি, খেয়াল করবো। এতে আমাদের সময় অনেক কনজিউম হবে, বাঁচবে, অনেকটুকু সময় বাঁচবে। আমার 4টা রিকোয়ারমেন্ট আছে, আমি 4টা। যদি 2টা রিকোয়ারমেন্ট থাকে, এই 2টা দরকার আছে, বাস এইভাবে সেম অ্যান্সার হবে, এইভাবে অ্যান্সার করবো। যদি একটা জিনিস চাই তাহলে এইভাবে অ্যান্সার করবো। একটা সৃজনশীল দিয়ে তোমরা পুরো বই শিখতে পারবা।
কারণ এখানে চারটা জিনিসই আমরা একসাথে দেখাবো। তাহলে আগে বুঝে নিই আমি কি খুঁজতে চাইতেছি। ঘর থেকে বেরোর সময় আগে জানতে হবে আমি কোথায় যাচ্ছি এবং এটা কিভাবে যেতে হবে। তুমি এখন ইংল্যান্ডে যাবা, তুমি বাস স্ট্যান্ডে গিয়ে সারাদিনও বাসের পিছনে দাঁড়ায় থাকলে তুমি যাইতে পারবে না। ইংল্যান্ডে যেতে হলে তোমার প্লেনে যেতে হবে এবং এটার জন্য পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, দেন তুমি ইংল্যান্ড পর্যন্ত যেতে পারবে। তো এটা জানতে হবে যে কোথায় যেতে হবে এবং কিভাবে ওইখানে যাওয়ার সিস্টেম। তাহলে আমাদের কি কি বের করতে যাচ্ছি আমরা, আমাদের আয় আর ব্যয়গুলো লাগবে। এক কথায় মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। আর এটার সাথে প্রাপ্তি প্রদান প্রায় সেম হবে, এটা আমরা গিয়ে দেখবো। শুধু আয় ব্যয়গুলো আইডেন্টিফাই করবো, বাস এতটুকু মনে থাকলেই হবে। 1 নম্বর মূলধন বিনিয়োগ, এটা মূলধন জাতীয় প্রাপ্তি, এটা প্রয়োজনে বাধ্য এটা। ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, এটা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ ক্রয় কি ব্যয় বলা যাবে? স্থায়ী সম্পদ ক্রয়কে কি ব্যয় বলা যাবে? যাবে না, বাদ এটা। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটাও আয়ও না ব্যয়ও না, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। নেক্সট, পণ্য ক্রয়, ক্রয় কি একটা ব্যয় না? তাহলে মুনাফা জাতীয় আয় যাবে না মুনাফা জাতীয় ব্যয় যাবে? আচ্ছা, তো আমরা লিখি পণ্য ক্রয়, পণ্য ক্রয়। আচ্ছা, এটা কত টাকা ছিল? 10 লক্ষ। আমরা প্রথম করে লিখবো 10 লক্ষ, 10 2টা শূন্য 3টা শূন্য। ঠিক আছে, এই যে মুনাফা জাতীয় ব্যয় লিখছো না, সাথে সাথে এটা মুনাফা জাতীয় প্রদানও লিখবা। এটা মুনাফা জাতীয় প্রদান। পণ্য ক্রয়, পণ্য ক্রয় কত টাকা ছিল? 10 লক্ষ টাকা। আচ্ছা, শোনো একটু এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে এই কথাটুকু আমরা শুনবো। যা মুনাফা জাতীয় ব্যয়, এদিকে সবাই, যা মুনাফা জাতীয় ব্যয় তাই মুনাফা জাতীয় প্রদান। চেঞ্জটা কখন হবে? ওই যে আমি বলছিলাম 20,000 টাকা তুমি বেতন দিলা, এর মধ্যে যদি 18 সালে থাকে যে 5,000 টাকা থাকবে, ওইটারে বাদ দিলে যেটা থাকবে 15,000 হবে মুনাফা জাতীয় ব্যয়, আর 20,000 টাকা পুরো টাকাটা কি হবে? মুনাফা জাতীয় প্রদান। এইরকম আইটেম থাকলে চেঞ্জ হবে, তা নাহলে যা মুনাফা জাতীয় ব্যয় তাই মুনাফা জাতীয় প্রদান। আমি কি বুঝাইতে পারছি? এইভাবে যদি করি তাহলে সহজ হবে। যেমন ধরো তোমার কিন্তু একসাথে দুইটা কমপ্লিট হইতেছে। আয় আর ব্যয় পেলে, যেমন আমরা যদি বেতন প্রাপ্তি পাইতাম, ভাড়া প্রাপ্তি পাইতাম, তাহলে এটা মুনাফা জাতীয় আয়ও দেখাবো, আবার মুনাফা জাতীয় প্রাপ্তিতেও দেখাবো। আয় কিভাবে ব্যয় হবে? কমন সেন্স, এটা তোমাদের কমন সেন্স অথবা মাথায় বিলু কম, জ্ঞানের অভাব। মুনাফা জাতীয় আয় এটা কখনো মুনাফা জাতীয় প্রদানে যাবে না। মুনাফা জাতীয় আয়ের সাথে কি থাকে? মুনাফা জাতীয় প্রাপ্তি। হয় মনোযোগ নাই, তা নাহলে তোমার একদম জ্ঞানের অভাব। যেটা মুনাফা জাতীয় আয় ওইটাই মুনাফা জাতীয়। আমি কি আমার কথাগুলো বুঝাইতে পারতেছি? ঠিক আছে। তারপর পণ্য ক্রয়ের পরে দেখো কি আছে, কর্মচারীর বেতন প্রদান। এখানে কি বলছে 2018 সালের 2016 সালের এরকম কোনো হিন্ট দেয়া আছে? বিগত বছরের কোনো হিন্ট দেয়া আছে? তাহলে বেতন প্রদান করা হয়েছে, রাইট? বেতন প্রদান, ঠিক আছে। কত টাকা ছিল? 3,80,000 টাকা। মুনাফা জাতীয় ব্যয়ের সাথে কি আসবে? মুনাফা জাতীয় প্রদান। তাহলে লিখো বেতন প্রদান। বেতন প্রদান কত টাকা আছে আমাদের? 3,80,000 টাকা। কমপ্লিট? বুঝাইতে পারতেছি কিভাবে অ্যানসার করবো? দুইবার করবো না, কিন্তু একবার পড়লেই হয়ে যাবে, দেখবা অল্প সময়ের মধ্যে। টেলিফোন ও বিদ্যুৎ বিল প্রদান, এখানে কোনো হিন্টস আছে বিগত বছর পরবর্তী বছরের? এটা দিয়ে দাও। টেলিফোন ও বিদ্যুৎ বিল কত টাকা আছে? এখানেও 12,000। আবার মুনাফা জাতীয় প্রদানে টেলিফোন ও বিদ্যুৎ বিল কত টাকা আছে? 12,000 টাকা। এটা কি বোঝা যাইতেছে? আচ্ছা, তারপরে টেলিফোন বিদ্যুৎ বিলের পরে আছে যন্ত্রপাতি অবচয়। অবচয় কি লেখা আছে নাকি? হিন্টস আছে বিগত বছর পরবর্তী বছর? কিছু নাই। তাহলে অবচয় এটা জানতে হবে কিন্তু। যন্ত্রপাতি পুরো কতটা লিখবা? অবচয় কত আছে? এটা যেমন মুনাফা জাতীয় ব্যয়, ওইরকম ভাবে এটা মুনাফা জাতীয় প্রদান। যন্ত্রপাতি অবচয় কত টাকা আছে আমাদের? 15,000 টাকা। ক্লিয়ার এটা? নেক্সট, যন্ত্রপাতির অবচয়ের পরে বিনিয়োগ হতে মুনাফা। বিনিয়োগ হতে মুনাফা আমরা বিনিয়োগের সুদ ধরে নিতেছি। বিনিয়োগের সুদ হলে বিনিয়োগ হতে মুনাফা। বিনিয়োগ হতে মুনাফা কত আছে? আচ্ছা, অনেক রাইটার আছে, অনেক বইতে আমি দেখছি বিনিয়োগ হতে মুনাফাটারে নেয় না। কারণ বিনিয়োগ হতে যদি মুনাফা হয় তার মানে কি বুঝাইতেছে? বিনিয়োগে সুদ, আর বিনিয়োগের সুদ অবশ্যই মুনাফা জাতীয় আয়, যেহেতু এটা অপরিচালন আয়। অনেক বইতে নেয় না, আমি এটার সাথে একমত না, এর জন্য আমি নিচ্ছি বিনিয়োগ হতে মুনাফা। তাই এটা আমরা নিতেছি কত টাকা আমাদের? 14,000 টাকা। আর বিনিয়োগ হতে মুনাফাটা আবার মুনাফা জাতীয় প্রাপ্তিতে নিলাম আমরা। বিনিয়োগ হতে মুনাফা কত টাকা? 14,000 টাকা।
যেটা মুনাফা জাতীয় আয় দেখালাম ওইটাই মূলধন জাতীয় মুনাফা জাতীয় প্রাপ্তিও দেখালাম আমরা। তারপরে বিনিয়োগত মুনাফার পরে কি আছে আমরা একটু দেখব ভাড়া প্রদান। এই ভাড়া প্রদানটা একটু বুঝার ব্যাপার। টোটাল ভাড়া আমরা কত দিচ্ছি দেখো তো 40,000। এইখানে আবার লক্ষ্য করো যার মধ্যে 3,000 টাকা 2018 সালের, তাহলে এটা হলো 17 সালের অঙ্ক, 3,000 টাকা বলছে 18 সালের, তাহলে পরে এখানে হিন্ট আছে পরবর্তী বছরের কত টাকা 3,000। দেখো এখানে এটা কিভাবে প্রেজেন্ট করি আমরা, ভাড়া প্রদান এখানে লিখবো ভাড়া প্রদান, এইখানে দেখাবো কত টাকা 37,000, 40,000 টাকা থেকে 3,000 টাকা কি করবো বাদ দিব। আর মুনাফা জাতীয় প্রদান যখন দেখাবো ভাড়া প্রদান কত টাকা দেখাবো পুরা টাকাটা, পুরা টাকা কত আছে 40,000। এই জায়গাটাই পার্থক্য, টাকার অ্যামাউন্টটা শুধু চেঞ্জ হবে, ভাড়া প্রদান আমাদের ব্যয় কিন্তু টোটাল 40,000 টাকা ব্যয় না, কারণ 18 সালের কত টাকা 3,000, 18 সালের ব্যয় এই বছরের ব্যয় বলা যাবে না, এর জন্য 3,000 টাকা আমরা মাইনাস করে দিব, মাইনাস করে দিলে এই বছরের ব্যয় কত টাকা হবে 37,000। আর টোটাল কত টাকা দিচ্ছি আমরা, তাহলে টোটাল এই বছরের যে ব্যয়টা আছে 40,000, এটা যাবে মুনাফা জাতীয় প্রদানে। মুনাফা জাতীয় ব্যয়ের সাথে কিন্তু মুনাফা জাতীয় প্রদান মনে রাখতে হবে, আর মুনাফা জাতীয় আয়ের সাথে মুনাফা জাতীয় প্রাপ্তি। আচ্ছা মনোযোগ সহকারে দেখবো এরপরে কি আছে আমাদের, কমিশন প্রাপ্তি টোটাল কত টাকা আছে আমাদের 50,000 টাকা। এইখানেও হিন্স আছে 2016 সালের, আমি বলছি পরবর্তী বছরেরটাও এই বছরের আয় হবে না, আবার এই গত বছরেরটাও এই বছরের আয় বলা যাবে না। আচ্ছা দেখি একটু 50,000 টাকার মধ্যে 4,000 টাকা তো 16 সালের, তাহলে 17 সালের কত টাকা হবে 46,000 টাকা। আর কমিশন প্রাপ্তিটা মুনাফা জাতীয় আয়, তো লিখো কমিশন প্রাপ্তি, যেহেতু পাইছি এটা টোটাল কত টাকা দেখাবো আমরা 46,000 টাকা এই বছরের আয় দেখাবো। আর কমিশন প্রাপ্তি টোটাল কত টাকা 50,000, তাহলে এটা যাবে মুনাফা জাতীয় প্রাপ্তিতে। তাহলে কমিশন প্রাপ্তি আবার লিখবো কমিশন প্রাপ্তি টোটাল জাস্ট টাকা কত দেখাবো এখানে, পুরো টাকা যেটা পাইছি ওটা মুনাফা জাতীয় প্রাপ্তি। আর কত টাকা পাইছি এই বছরের কত টাকা আয় 46,000 টাকা, এটা মুনাফা জাতীয় আয়। বাকি সব কিন্তু সেম হইতেছে, আয়গুলো মুনাফা জাতীয় আয়, শুধুমাত্র কখন চেঞ্জ আসবে যখন যে বিগত বছরের কিছু থাকবে অথবা পরবর্তী বছরের কিছু থাকবে, ওটা বাদ দিয়ে টাকাটা শুধু চেঞ্জ হবে। ক্লিয়ার? এটা সমস্যা আছে কোনো? সামনে বাড়তেছি। এরপরে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় তো তোমরা বুঝবে, পণ্য বিক্রয় তো আয়, পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয় কত টাকা আছে 20 লক্ষ, 20 লক্ষ, এটা মুনাফা জাতীয় আয়, আবার এটা মুনাফা জাতীয় প্রাপ্তি বিক্রয়, সে চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই। বিক্রয় কত টাকা আছে 20 লক্ষ টাকা, শেষ অঙ্ক। আর পণ্য উত্তোলন তো এটা মালিকানা সূত্র হ্রাস পায়, এটা মুনাফা জাতীয় আয়ও না, মুনাফা জাতীয় ব্যয়ও না, অথবা মূলধন জাতীয় আয় না, মূলধন জাতীয় ব্যয়ও না। তাহলে আমরা একটু দেখবো যে আমাদের মুনাফা জাতীয় আয় টোটাল কত হয়েছে দেখো তো 20 লক্ষ 60,000 টাকা। ক্লোজ করে দিই, একটা অ্যান্সার 20 লক্ষ 60,000, ঠিক আছে 20 লক্ষ 60,000 টাকা। হ্যাঁ, তারপরে মুনাফা জাতীয় ব্যয় কত আছে 14 লক্ষ 44,000 টাকা, এটাও ক্লোজ করে দিব। তারপরে এই মুনাফা জাতীয় প্রাপ্তি কত আছে 20 লক্ষ 64,000। আর মুনাফা জাতীয় প্রদান কত আছে 14 লক্ষ। আচ্ছা একটু খেয়াল করবো, কথা বলবো না কেউ, কথা কেউ বলো না। এখানে অ্যান্সার কয়টা 4টা, একটা হলো মুনাফা জাতীয় আয়, এটা মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় কয়টা অ্যান্সার হয়েছে 4টা। বলো দুইটা জিনিস জানতে চাইলে অ্যান্সার এতটুকু হবে, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, দুইটা অ্যান্সার, বাস এইভাবে অ্যান্সার হবে। পুরাটা বই তুমি এইভাবে অ্যান্সার করতে পারবে। তোমার এখানে কি চাবে, ধরো এক নাম্বারটা তোমার কি চাইছে মূলধন জাতীয় প্রাপ্তি, ওইদিকে তুমি কি মূলধন আর কি দেখাবা, মূলধন আর ঋণ দেখাবা। তুমি লিখবা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করা হলো, মূলধন লিখবা টাকা বসাবা, ঋণ লিখবা টাকা বসাবা, দুইটারে যোগ করে এখানে ক্লোজ করে দিবে, মানে একটা ঘর সব তুমি লিখতে পারবা। কারণ যেটা চাবে ওইটা তুমি বসাবা। চাইলেও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় পরিমাণ, আমাদের কিন্তু ঘর করতে সমস্যা প্রেজেন্টেশনের সময়, আমরা বুঝতেছি কিন্তু ওই ঘর করার সময় কলম চলতেছে না যে কিভাবে এটা প্রেজেন্ট করবো। সবগুলো তুমি একইভাবে প্রেজেন্ট করতে পারো। যেমন চাইলেও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, আছে কি নতুন পণ্য গবেষণা করো, বিলম্বিত বিজ্ঞাপন, দুইটা পাইছো, দুইটারে যোগ করে এখানে ক্লোজ করে সেম করো, বিবরণ বিস্তারিত টাকা, তুমি শুধু এগুলো অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার এটা? তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে এটা কমপ্লিট করলাম। তাহলে আমরা আমাদের টোটাল আমাদের কোম্পানির আয় কত, তুমি তাসিন একটু বলো তো আমাদের কোম্পানির আয় কত 20 লক্ষ 60,000।
কেন এটাও তো আয়, মুনাফা জাতীয় প্রাপ্তিও তো আয়, 20,64,000 টাকা না কেন? কারণ এটার মধ্যে কমিশন প্রাপ্তির 50,000 টাকার মধ্যে 4,000 টাকা ছিল 2016 সালে, মানে বিগত বছরে ছিল, কারণ বিগত বছরের আয় এই বছরের আয় বলা। তাহলে মুনাফা জাতীয় আয় মানে, আশা করি খ নম্বর আমি বুঝাইতে পারছি। এবার আসো ঘ নম্বর। আমি পুরোটাই বলছি যে তোমার যখনই তুমি কোনো সৃজনশীল অ্যান্সার করতে যাবা, ওই সৃজনশীলটা কিভাবে অ্যান্সার করতে হয় এই প্যাটার্নের উপরে তোমার একটা ক্লিয়ার ধারণা লাগবে। যেমন ধরো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে, এটা 2 নম্বর অধ্যায়ে আমরা 2 নম্বর অধ্যায়ের 3 নম্বর সৃজনশীল পাইছি, 6 নম্বর সৃজনশীল পাইছি। আশা করি তোমাদের মনে আছে যে মালিকানা সত্ত্ব মানে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। মূলধনের সাথে আয়গুলোরে কি করবো প্লাস, ব্যয়ের উত্তোলনে কি করবো মাইনাস। আমি তোমাদেরকে এটারে করার জন্য একটু সংক্ষিপ্ত বুদ্ধি তোমার শেখাই দিই। দেখো আমি কেন বারবার জিজ্ঞাসা করতেছি এই বছরের আয় কোনগুলো, 20,60,000। আমরা জানি মূলধনের সাথে এই বছরের আয় দিয়ে কি করতে হবে প্লাস। এই বছরের ব্যয় কত, 14,44,000। এখন তার মানে যদি আবার তোমার আয় বের করতে হয়, আবার তোমার ব্যয় বের করতে, তাহলে অনেক সময়ের ব্যাপার না? তুমি মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করার সময় এখানে একটু চালাকি করবা। তোমার মূলধন কত ছিল, 5 লক্ষ। তোমার মূলধনটা, তোমার যে মূলধনটা আছে মূলধনটারে তুমি আগে নিবা 5 লক্ষ টাকা, যোগ লিখবা মুনাফা জাতীয় আয় খ থেকে প্রাপ্ত কত, 20,60,000। বাদ লিখবা, মাইনাস লিখবা মুনাফা জাতীয় ব্যয় 14,44,000 টাকা, মাইনাস উত্তোলন আছে। দেখো একটা মালিকের ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন কত আছে, 5,000 টাকা। এটাকে আমরা কি করে দিব, মাইনাস করে দিব। তাহলে আমরা এই আশা করি বুঝতে পারছো গ নাম্বারটা একদম সহজ অ্যান্সার। তোমার এই যে সৃজনশীলটা আছে, প্রত্যেকটা সৃজনশীলের একটা একটু ক্রিটিক্যাল জায়গা থাকবে। এটা ক্রিটিক্যাল জায়গাটা হলো এইটাই। আর গ নাম্বারটা তুমি টেকনিক্যালি অ্যান্সার করে দিতে পারো। জাস্ট মূলধনটা সেম ঘর হবে, বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। তুমি শুরু করবা, একটু টাকার অ্যামাউন্টগুলো একটু মনে রাখো। আমি একটু এই জায়গাটা একটু দাগ করে দেখিয়ে তোমাকে যে কতটুকু সহজ অঙ্ক কিভাবে প্রেজেন্ট করবা। তুমি প্রথমে তুমি লিখবা মূলধন, ক্রমিক অঙ্কে করে কিছু লিখার দরকার নেই। মূলধন আমাদের কত টাকা ছিল, 5 লক্ষ টাকা, প্লাস মুনাফা জাতীয় আয়। এইভাবে লিখবো মুনাফা জাতীয় আয়, আয় মানে তো মুনাফা জাতীয় আয়। কই থেকে আনছি আমরা, খ, একটু ব্র্যাকেটে দিয়ে দিই, খ থেকে প্রাপ্ত কত টাকা আছে, 20,60,000 টাকা। আমি কিন্তু পুরোটা মুছিনি আমাদের সুবিধার্থে। তাহলে কত হলো, 25,60,000 টাকা, 25,60,000 টাকা। এটার সাথে মাইনাস কি হবে, মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় কত টাকা ছিল, 14,44,000 টাকা। তাহলে 25,60,000 থেকে 14,44,000 টাকা মাইনাস করো, 11,16,000 টাকা। এটার সাথে আবার উত্তোলন কি করতে হবে, মাইনাস। উত্তোলন আমাদের কত টাকা ছিল, 5,000 টাকা। তাহলে 11,11,000 বাস এতটুকুই অ্যান্সার। বাকি আর কিছু লাগবে না, এগুলো মুছে দিলাম আমি, এগুলো আর কিছু লাগবে না, জাস্ট এই অ্যান্সার গ নম্বরে। দেখো তো কারো কোনো সমস্যা আছে নাকি, এই এতটুকু অ্যান্সার। যদি তুমি এইভাবে না করতা তাহলে এই যে মুনাফা জাতীয় আয়, তাহলে আবার সেই 3টা আয়, আবার সেই কমিশন প্রাপ্তি থেকে 4,000 টাকা মাইনাস করে ঝামেলা হইতো না, ঝামেলা হইতো না। আবার মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে ভাড়া প্রদান 3,000 টাকা পরবর্তী বছরে, আবার সেগুলো যোগ করে 14,40,000। জাস্ট টেকনিক্যালি অ্যান্সার করে দিব। অবশ্যই খ থেকে প্রাপ্ত এই কথাটা লিখতে হবে, খ থেকে প্রাপ্ত। এই দুটা কিন্তু খ থেকে আনছি আমরা, মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয়টা কই থেকে আনছি, এটা অবশ্যই পাশে দিয়ে দিবা। এইভাবে করে তুমি মালিকানা সত্ত্বের পরিমাণ, যারা এখনো মালিকানা সত্ত্ব পারতেছো না, এটা আমি মনে করবো যে তোমাদের প্র্যাকটিসের অভাব। কারণ এটা আমরা 2 নম্বর অধ্যায়ে বারবার মালিকানা সত্ত্বের পরিমাণ, সত্ত্বাধিকারের পরিমাণ, একই কথা, এগুলো বারবার শেখানো হয়েছে। সত্ত্বাধিকারের পরিমাণ জানতে চাইলে আমাদের মূলধনের সাথে আয়গুলো কি করতে হবে, প্লাস, ব্যয়ের উত্তোলন মাইনাস করতে হবে। যাই হোক, আমরা এই গ নম্বর পর্যন্ত দেখলাম। 1 নম্বর সৃজনশীল কমপ্লিট, আশা করি বুঝতে পারছো। আমরা 2 নম্বর সৃজনশীলে চলে যাব। এই অধ্যায়টা পড়ার সময়, যেমন অন্যান্য অধ্যায় পড়ার সময় আগে আমাদের 2টা পক্ষ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হতো, এই অধ্যায় করার সময় ডেবিট ক্রেডিট না, এটা কোন জাতীয় আয় কোন জাতীয় ব্যয়, এই জিনিসটার উপরে তোমার ধারণা নিয়ে নিতে হবে আগে। তাহলে সৃজনশীলটা অ্যান্সার করার সময় সহজ হবে। যেমন ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর ব্যয়, 2 নম্বরটা নিয়ে আলোচনা করতেছি আমরা। তো এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় 3টা ছিল, একটা বিলম্বিত বিজ্ঞাপন, একটা অফিস স্থানান্তর ব্যয়, নতুন পণ্য গবেষণা খরচ। এই 3টা ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন, নতুন পণ্য গবেষণা খরচ, অফিস স্থানান্তর ব্যয়। তাহলে প্রথমটা আমরা পেয়ে গেছি যে ধানমন্ডি হতে মতিঝিলে অফিস স্থানান্তর ব্যয়, এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর মুনাফা জাতীয়, মণিহারি ক্রয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। মণিহারি ক্রয় কি আমাদের আয় না ব্যয়, ব্যয় হলে এটা মুনাফা জাতীয় ব্যয়। মেশিন ক্রয়, স্থায়ী সম্পদ, মূলধন জাতীয় ব্যয়।
নতুন মেশিন ক্রয়ের জন্য বহন খরচ, এটাও মূলধন জাতীয় ব্যয়। তারপর আছে নতুন মেশিন সংস্থাপন ব্যয়, এটাও মূলধন জাতীয় ব্যয়। এরপর আছে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, এটা আমাদের মুনাফা জাতীয় ব্যয়। মেরামত খরচটা মুনাফা জাতীয় ব্যয়, মনে থাকবে এটা মুনাফা জাতীয় ব্যয় মানে খরচ। ঠিক আছে, কম্পিউটার দেখে অনেকে কনফিউজ হয়ে যাবে, কম্পিউটার মেরামত ব্যয়, কম্পিউটারটা ইস্যু না, এখানে মেরামতটা এটা আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তবে হ্যাঁ, যদি ওইখানে উল্লেখ করা থাকে নতুন মেশিন মেরামত ব্যয়, সেক্ষেত্রে এটা মূলধন জাতীয় ব্যয় হয়ে যাবে। নতুন মেশিনের উপরে যদি মেরামত করা হয়, ওটা মূলধন জাতীয় ব্যয় হয়ে যাবে। যাই হোক, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা, নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়ে আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো। মনে থাকবে এটা নতুন ব্যাটারি আর টায়ার, এটা একটা দীর্ঘমেয়াদী সম্পদ, এটা একটা স্থায়ী সম্পদ, যার জন্য এটা মূলধন জাতীয় ব্যয় হবে। তারপরে নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটা কোন জাতীয় ব্যয়? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ওই যে তিনটা বলছি মুখস্থ করা লাগবে, মুখস্থ করলে তাড়াতাড়ি চলে আসবে। তাহলে আমরা মূলধন জাতীয় ব্যয় কয়টা পাইছি কেউ বলতে পারবা? নতুন মেশিন ক্রয়, মেশিন ক্রয়ের জন্য বহন খরচ, নতুন মেশিন সংস্থাপন ব্যয়, আরেকটা হলো অফিসের জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। চলো দেখি সৃজনশীল কি বলে। বিলম্বিত, আমি তো বলছি যে অ্যান্সার প্যাটার্ন সবগুলোর সেম হবে, সেম ঘর হবে, বিবরণ বিস্তারিত টাকা। প্রথম কোশ্চেন, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত? 1 তারিখ আর কত তারিখ আছে? 15 তারিখ, দুইটারে যোগ করে দিয়ে দিবা, শেষ। খুব তাড়াতাড়ি অ্যান্সার করা যায় যদি জানা থাকে আমাদের। মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয় কিন্তু আমি বারবার করছি, 4টা। গাড়ি কিনছিলাম, ওটার জন্য আমরা বহন খরচ দিছি, ওটার জন্য আমরা সংস্থাপন দিছি, আরেকটা হচ্ছে নতুন গাড়ির জন্য ব্যাটারি ও টায়ার যে ক্রয় করা হয়েছে, এটাও আমাদের মূলধন জাতীয় ব্যয়। তাহলে কয়টা মূলধন জাতীয় ব্যয় হয়েছে? 4টা। আশা করি তোমরা খ নাম্বারটা সবাই বুঝতে পারছো। আমি আরেকবার একটু রিমাইন্ডার দিতেছি, লেকচারের সময় একটু মনোযোগ দিয়ে শুনে আমার কাছে মনে হয় যে ওইটুকু বেশি মনে থাকবে। আর তোমরা যে সময় আমি বোর্ডে অঙ্কটা করতেছি, আমি কিভাবে করতেছি ওটার উপরে ফোকাস রাখবে, এতে তোমার টাইমটা কনজিউম হবে। আর তুমি এটারে অ্যান্সার করলা, প্রথমে মূলধন জাতীয় ব্যয়টারে অ্যান্সার করলা, এরপরে মুনাফা জাতীয় ব্যয়টারে অ্যান্সার করলা। মূলধন জাতীয় ব্যয়ের জন্য তুমি পুরোটা একবার করলা, পুরো অঙ্কটা, আবার মুনাফা জাতীয় ব্যয়ের জন্য তুমি পুরো অঙ্কটা একবার করলা। এতে তোমার সময় কিন্তু অনেক লাগবে। আমরা যখন 1 নম্বর সৃজনশীলটা অ্যান্সার করতেছি, আমার চারটা অপশন ছিল আমাদের, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন কি জানো, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় প্রধান, মুনাফা জাতীয় প্রাপ্তি, রাইট? 4টা জিনিস বের করছি, সময় কিন্তু অনেক কম লাগছে। এটা একটা টেকনিক ছিল, টেকনিকটা ফলো করতে হবে। তুমি তোমার মতো দাদার মতো অ্যান্সার করা শুরু করে দিলা, আগে মূলধন জাতীয় আয় অ্যান্সার করতেছো, তারপরে মূলধন জাতীয় ব্যয় অ্যান্সার করতেছো, প্রত্যেকটার জন্য তুমি একবার করে করতেছো, তাহলে একটা সৃজনশীল অ্যান্সার করতে করতে তোমার অনেক সময় লেগে যাবে। যার জন্য আমরা একটু খেয়াল করে দেখবো। আমি প্রথমেই যখন তোমাদের এই অঙ্কটা আমি যখন করি, এই অঙ্কটা আমি প্রথমে বলছি যে অন্য অধ্যায়ে যখন অঙ্কগুলো করি তখন আমি জাবেদাগুলো করি, ডেবিট ক্রেডিট আগে নির্ণয় করি। কিন্তু এই অধ্যায়টা যখন আমরা অ্যান্সার করার জন্য আমি করি, তখন আমি তোমাদেরকে প্রথমে হিন্ট দিয়ে দিই কোনটা মূলধন জাতীয় আয়, কোনটা বিলম্বিত মুনাফা জাতীয় আয়, ওইটা মেমোরাইজ করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে মূলধন জাতীয় ব্যয় আর মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয়ের কথা বলছিল। আমি একটু আরেকবার ডিভিশন দিতেছি। মূলধন জাতীয় ব্যয় মানে স্থায়ী সম্পদ ক্রয় এবং এর আনুষঙ্গিক খরচ। যেমন মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে ছিল নতুন মেশিন ক্রয়, নতুন মেশিনের বহন খরচ, সংস্থাপন খরচ, আর অফিসের জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, এগুলো সব মূলধন জাতীয় ব্যয়, কারণ এগুলো সবই স্থায়ী সম্পদ। আর মুনাফা জাতীয় ব্যয় এখানে দুইটাই ছিল, একটা হচ্ছে মণিহারি ক্রয় আর পুরাতন মেরামত, পুরাতন কম্পিউটারের মেরামত। মেরামত আর সংস্থাপনের মধ্যে পার্থক্যটা হচ্ছে মেরামতটা করা হয় অনেকদিন ব্যবহার করার পরে নষ্ট হয়ে যায়, তখন মেরামত করা হয়, রিপেয়ার। সো রিপেয়ারটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়, আর সংস্থাপনটা হলো কেনার সাথে সাথে সংস্থাপন করা হয়, এর জন্য এটা মূলধন জাতীয় ব্যয়। আমরা আশা করি মনে রাখার চেষ্টা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের লেকচারের 4 নম্বর এন্ট্রিটা বোঝা খুবই সহজ, খুবই সহজ। আমরা খুব মনোযোগ সহকারে এবং একটু দেখার চেষ্টা করবো এটা অ্যান্সার কীভাবে করে করতে হয়। এইটার অ্যান্সার প্যাটার্নটা একটু চেঞ্জ, যার জন্য আমরা সাবধানের সাথে এটা শুনবো। গ নাম্বার, 4 তারিখে কৃত মেশিন যদি তুমি 1,95,000 টাকা বিক্রি করো, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কত হবে, মূলধন জাতীয় আয় কত হবে? আমি আমাদের লেকচারে প্রথমেই বারবার মূলধন জাতীয় প্রাপ্তির সাথে মূলধন জাতীয় আয়টা আলাদা করাটা শিখাইছি। তুমি 1,95,000 টাকা বিক্রি করে পাইছো, এটাই তোমার মূলধন জাতীয় আয়। তার মানে একটা অ্যান্সার তোমার কোশ্চেনে দেওয়া আছে, আমাদের শুধু বের করতে হবে মূলধন জাতীয় আয়। প্রাপ্তিটা দেওয়া আছে, প্রাপ্তি কত আছে? 1,95,000 টাকা। এটাই তুমি বিক্রি করে পুরো যে টাকাটা পাইছো ওইটাই তোমার মূলধন জাতীয় আয়। 1,95,000 টাকায়, সরি আয় না, এটা প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি কত? 1,95,000 টাকা। অর্থাৎ একটা অ্যান্সার আমাদের দেয় আছে। আমি ঘর চেঞ্জ করবো না,
সেম ভাবে অ্যান্সার করতেছি। একটু খেয়াল করবো যে আমি অ্যান্সার কিভাবে করতেছি। আর আমি প্রথমেই তোমাদেরকে বলে নিচ্ছি, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট এই অধ্যায়ের 2 নাম্বার সৃজনশীলটা, কারণ এটা একটু ডিফারেন্ট এবং পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি এটা ফাইনাল পর্যন্ত। যার জন্য আমরা একটু খেয়াল করবো। লিখবো আগে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হলো মূলধন জাতীয় প্রাপ্তি। প্রথমে কি চাইছে? মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তি আমরা লিখবো কি? যন্ত্রপাতি বিক্রয়। যন্ত্রপাতি, মেশিন বিক্রয় আর যন্ত্রপাতির মধ্যে কি খুব বেশি পার্থক্য? মেশিন ইংলিশ শব্দ আর যন্ত্রপাতিটা বাংলা শব্দ হবে, ঠিক আছে? তো মেশিন লিখছে, আমরা মেশিনই লিখি। যাও তোমাদের কথা অনুযায়ী আমরা লিখবো মেশিন বিক্রয়, লিখবো, সমস্যা নেই। মেশিন আর যন্ত্রপাতি যদিও একই কথা, যেটা কোশ্চেন আছে ওইটাই লিখলাম। কত টাকা দিয়ে বিক্রি করছি এটা তোমরা দ্বিতীয় ঘরে দিয়ে দিবা, কারণ এইটাই অ্যান্সার। 1 লক্ষ ক্লোজ। ওকে, কেন ক্লোজ করলাম? কারণ এটাই আমাদের দুইটা রিকোয়ারমেন্টের, এটাই একটা রিকোয়ারমেন্ট। মূলধন জাতীয় প্রাপ্তি কত? 1,95,000। আর এই মেশিনটা বিক্রি করে যে প্রফিট হচ্ছে, সাপোজ ধরো মেশিনটার মূল্য ছিল, ধরে নাও, আমি বলতেছি বোঝানোর জন্য, 1,90,000 বিক্রি করছি কত টাকা দিয়ে? 5,000 টাকা হয়েছে প্রফিট। এই 5,000 টাকা মূলধন জাতীয় আয়, বুঝাইতে পারছি? তাহলে মেশিনটা কেনার পিছনে আমাদের খরচ কত হয়েছে এটা আইডেন্টিফাই করবো। মেশিন কিনছিলাম কত টাকা দিয়ে? আমাদের কোশ্চেনে দেওয়া আছে 1,60,000 টাকা। বহন খরচ কত ছিল? 7,500 টাকা। আর সংস্থাপন খরচ কত ছিল? এই তিনটারে যোগ করলে মেশিনের ক্রয় মূল্যটা আসবে। মেশিন শুধু 1,60,000 টাকা দিয়ে ক্রয় মূল্য ধরলে হবে না, ওইটার জন্য গাড়ি ভাড়া লাগছে, ওইটাও প্লাস করতে হবে। আবার ওইটার পিছনে খরচ হয়েছে 15,000 টাকা সংস্থাপন ব্যয়, এটারও কি করতে হবে? প্লাস। তাহলে ক্রয় মূল্য আসবে। আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যের বাদ দিলে কি চলে আসবে? প্রফিট। তাহলে আগে আমরা মেশিনের কি বের করতেছি? ক্রয় মূল্য। কেন বের করতেছি বুঝাইতে পারছি? কারণ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কি করবো? মাইনাস। তাহলে বিক্রয় মূল্য যদি বড় হয়, ক্রয় মূল্য যদি ছোট হয়, তাহলে কি হবে? লাভ। আর যদি ক্রয় মূল্য বড় হয়, বিক্রয় মূল্যটা ছোট হয়, তাহলে কি হবে? লস। মেশিন বিক্রয়জনিত ক্ষতি অথবা মেশিন বিক্রয়জনিত ব্যয়ের পরিমাণ। আচ্ছা যাই হোক, আমরা মেশিনের, এটা তো ক্লোজ, এটা কিন্তু একটা অ্যান্সার। ডাবল দাগ মানে কি? ক্লোজ, এটা শেষ। তাহলে আমরা এখন কি বের করবো? আগে মেশিনের ক্রয় মূল্য। মেশিনের ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তাহলে আমরা মেশিনটা কত টাকা দিয়ে কিনছিলাম আগে দেখি। মেশিন ক্রয় কত টাকা দিয়ে কিনছিলাম? 1,60,000 টাকা। এরপরে মেশিন বহন খরচ কত ছিল? এটা পুরোটা লিখবা তোমরা। মেশিনে বহন খরচ কত টাকা ছিল? 7,500 টাকা। এরপরে মেশিনের সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় কত টাকা ছিল? 15। ঠিক আছে ভাই, যোগ করলে কত হয়? 1,82,000। শেষ। কেন শেষ দিলাম? এটা কিন্তু অ্যান্সার না কোনো, এটা কিন্তু কোনো রিকোয়ারমেন্ট না। ইফ যদি তোমাদের বলে যে মেশিনের ক্রয় মূল্য নির্ণয় করো, তখন এটা একটা অ্যান্সার। তাহলে কেন বের করলেন ভাই? কারণ এই যে 1,95,000 টাকার যে জিনিসটা তুমি বিক্রি করছো, যে মেশিনটা, ওইটার পিছনে তোমার খরচ কত ছিল? ক্রয় মূল্য না বের করলে তুমি কিভাবে করে প্রফিট বের করবে? কারণ সেকেন্ড অ্যান্সারটা হলো তোমার প্রফিট। মেশিন বিক্রি করে যে লাভ হয়েছে, প্রফিট অর লস। তাহলে প্রফিটটা যদি বের করতে হয়, আমাদের কি করতে হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কি করতে হবে? মাইনাস করতে হবে না? তাহলে লিখো মেশিন বিক্রয়জনিত মুনাফা। অতএব মেশিন বিক্রয়, আচ্ছা আমরা দরকার নেই বিক্রয়জনিত মুনাফা, মেশিন বিক্রয় কত টাকা? আমরা একটু ক্লোজ করে রাখছি 1,95,000 টাকা। ডাইরেক্ট মেশিন বিক্রয় কত? 1,95,000 মাইনাস মেশিনের ক্রয় মূল্য। আমাদের মেশিনের ক্রয় মূল্য কত ছিল? 1,82,500 মাইনাস করলে কত থাকে? 12,500। ঠিক আছে, তাহলে তোমরা লিখতে পারো মেশিন বিক্রয়জনিত মুনাফা, অথবা সরি আমাদের কি চাইছে? মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় কত? 12,500। তোমরা ইচ্ছা করলে এখানে রিকোয়ারমেন্টের নামটাও দিতে পারো, মেশিন বিক্রয় জনিত মুনাফা, অথবা মেশিন বিক্রয় জনিত, সরি এটা মূলধন জাতীয় আয়। কোশ্চেনে কি চাইছিল? মূলধন জাতীয় আয়। কি বের করলাম? মূলধন জাতীয় আয়। এভাবে তোমরা একটু দাগ দিয়ে কলম দিয়ে দিলাম। ঠিক আছে, এটা তোমার প্রথম রিকোয়ারমেন্ট, এটা তোমার সেকেন্ড রিকোয়ারমেন্ট। মেশিন সরি মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়, মেশিন বিক্রয়, এটার থেকে মেশিনের ক্রয় মূল্য কি করছো? মাইনাস করছো। মেশিন বিক্রয় 1,95,000
মেশিনের ক্রয় মূল্য কত বের করছি 1,82,500। তাহলে মেশিন বিক্রয়ের জন্য তো মুনাফা কত হইতেছে 12,000 টাকা। এই দুটো বুঝাইতে পারছি? মূল ব্যাপারটা কি বুঝতে পারছো? প্রেজেন্টেশনটা প্রথমেই অ্যান্সার যেটা আছে প্রথম রিকোয়ারমেন্টটা আমরা সরাসরি দিছি যে মূলধন জাতীয় প্রাপ্তি হলো মেশিন বিক্রয় কত টাকা 1,95,000। ক্লিয়ার? এটা একটা রিকোয়ারমেন্ট ক্লিয়ার। দ্বিতীয়টা যদি বের করতে হয়, প্রফিটটা যদি বের করতে হয়, তাহলে মেশিনের পিছনে টোটাল খরচটা আমাদের বের করতে হবে, মানে ক্রয় মূল্যটা বের করতে হবে। এর জন্য মেশিন ক্রয়, বহন খরচ, সঙ্গে স্থাপন খরচ তিনটারে প্লাস করে কত আসছে 1,82,500। এবার মেশিন বিক্রি করছিল কত টাকা দিয়ে 1,95,000, আর এটার খরচ কত ছিল 1,82,500। মাইনাস করে দাও, তাহলে মেশিন বিক্রয়ের জন্য আয় কত হলো? ঠিক আছে ভাইয়া? তাহলে অ্যান্সার কিন্তু এই দুইটা, এটা একটা অ্যান্সার আর এটা একটা। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তো 2 নাম্বার নিয়ে আলোচনা করেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বোর্ডেও করে দিছি, আশা করি বুঝতে পারছো প্রেজেন্টেশনটা কিভাবে করতে হবে। 3 নাম্বারটা আমি বোর্ডে করব না, এখন যেহেতু দুইটা অঙ্ক করে দেওয়া হয়েছে কিভাবে মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয় বের করতে হবে, এটা 1 নাম্বার সৃজনশীল আমি বারবার দেখাইছি। তো 3 নাম্বারটা শুধু বুঝাই দিচ্ছি কোনটা কোন জাতীয় আয় ব্যয় এটা বলে দিব। 4, 5 সেম ভাবে বলা থাকবে, বাকিটা আশা করি তোমরা করতে থাকবা, এইটাই তোমার হোমওয়ার্ক থাকবে। যারা এটা দেখবা, ভিডিও যারা দেখতেছো তাদের জন্য সেম হোমওয়ার্ক থাকবে, আশা করি পারবা তোমরা। তৈজসপত্র ক্রয় 3 নাম্বার সৃজনশীলটা অ্যান্সার করতেছি। কোনটা কোন জাতীয় আয় ব্যয় বলতেছি, এটা একটু বারবার টেনে টেনে শুনবা। তৈজসপত্র হচ্ছে আমাদের এই যে ডিনার সেট টাইপের যেগুলো, এটা হচ্ছে তৈজসপত্র, এটা একটা স্থায়ী সম্পদ। তৈজসপত্রটা একটা মূলধন জাতীয় ব্যয়, স্থায়ী সম্পদ মানেই মূলধন জাতীয় ব্যয়। সাজসজ্জার সামগ্রী, তোমার এই যে কমিউনিটি সেন্টারগুলোতে যে খরচগুলো করা হয়, ডেকোরেশন, এটা অনেক টাকা খরচ হয়, এগুলো মূলধন জাতীয় ব্যয়, মনে থাকবে এগুলো মূলধন জাতীয় ব্যয়। সাজ সামগ্রী ক্রয় বলতে তোমার এই 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 কমিউনিটি সেন্টারকে ডেকোরেশন করতে যে খরচটা হয় ওইটা হচ্ছে সাজ সামগ্রী ক্রয়, ঠিক আছে, এটাও মূলধন জাতীয় ব্যয়। তৈজসপত্র ক্রয়ও মূলধন জাতীয় ব্যয়, সাজ সামগ্রী ক্রয় যেটা ওইটাও মূলধন জাতীয় ব্যয়। প্রচারণা মানে বিজ্ঞাপন, প্রচারণা মানে বিজ্ঞাপন, এটা তো আমরা জানি, এটা আমাদের একটা খরচ, এটা মুনাফা জাতীয় ব্যয়। এরপরে আছে মালামাল আনার জন্য গাড়ি ভাড়া, মেরামত, ভ্যান গাড়ি মেরামত। মেরামত তো তোমরা এর আগের সিজন ছিল, দেখলা কম্পিউটার মেরামত, এটা মুনাফা জাতীয় ব্যয় ছিল, এইখানেও ভিন্ন হবে না, এটাও মুনাফা জাতীয় ব্যয়। রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায়, তার মানে রেস্টুরেন্ট যেটা আছে ওইখান থেকে তোমার একটা প্রফিট হয়েছে, এটা মুনাফা জাতীয় আয়, এটা মুনাফা জাতীয় আয়, ঠিক আছে, এটা একটা আয়, আর আয় হলো এটা মুনাফা জাতীয় আয়। আচ্ছা হলো, এরপরে নষ্ট রেফ্রিজারেটর চালু করার জন্য কম প্রেশার ক্রয়। কম প্রেশারটা একটা স্থায়ী সম্পদ, একটা কম প্রেশার রেফ্রিজারেটর বলতে যেটা আমরা ফ্রিজ বলি ওইটাই রেফ্রিজারেটর, আসলে ফ্রিজ না, এটা উচ্চারণ মানে সঠিক ইংলিশটা হবে হলো, অথবা সঠিক রেফ্রিজারেটর। তো রেফ্রিজারেটর হয়তো কম প্রেশার, যেটা ঠান্ডা করে, এটা নষ্ট হয়ে গেছিলো, এটা কিনছি আমরা, তো এটা আমাদের মূলধন জাতীয় ব্যয়, মনে রাখতে হবে, এটা একটা স্থায়ী সম্পদ। কর্মচারীদের বেতন মুনাফা জাতীয় ব্যয়। গ্রাহকদের সেবা প্রদান করে প্রাপ্তি, এটা আয়, এটা মুনাফা জাতীয় আয়। ভাড়া পরিশোধ মুনাফা জাতীয় ব্যয়। আলমারি ক্রয় মূলধন জাতীয় ব্যয়। তো কোনটা কোন জাতীয় আয় ব্যয় আমি বলছি, তারপরে আমি সৃজনশীলগুলো একটু আলোচনা করে দিব। মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ যেটা যেটা আমাদের আয়, যেমন কি কি আমাদের আয় আছে, আমরা 2টা আয় পাইছিলাম, যে তোমার রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান বাবদ বিল আদায় 22,000 টাকা, যেগুলো আয়। আরেকটা হলো তোমার গ্রাহকদের সেবা প্রদান করে 25,000 টাকা প্রাপ্তি, দুইটারে যোগ করে দিলে অ্যান্সার শেষ। শুধু আইডেন্টিফাই করতে হবে কোনগুলো আমাদের আয়। মুনাফা জাতীয় ব্যয় স্থায়ী সম্পদ বাদ দিয়ে যেগুলো ব্যয় আছে ওগুলো ধরে নিব। যেমন ধরো প্রচারণা বাবদ ব্যয়, এটা বিজ্ঞাপন ছিল। মেরামত মুনাফা জাতীয় ব্যয়। তারপরে ছিল হলো বেতন প্রদান মুনাফা জাতীয় ব্যয়। ভাড়া পরিশোধ মুনাফা জাতীয় ব্যয়। এই 4টা আছে মুনাফা জাতীয় ব্যয়। আমি তোমাদেরকে 1 নাম্বার সৃজনশীল অ্যান্সার করার সময় বলছিলাম যে এখানে 4টা জিনিস পাইছে, 4টা জিনিস রিকোয়ারমেন্ট, অ্যান্সার মাত্র মার্কস দিছে কত 4। অথচ দেখো এইখানে শুধু চাইছে মুনাফা জাতীয় ব্যয়, 4টা জিনিস তুমি বসাই দিবা, অ্যান্সার করলেই কত মার্কস আসতেছে আমাদের 4। এগুলো কিন্তু সবগুলো চাবে না, ওইখানে কিন্তু খুব ক্রিটিক্যাল ছিল, এটা জাস্ট বোঝানোর জন্য দিছে। ওইখানে কিন্তু 4টা রিকোয়ারমেন্টে 4, আর এখানে একটা রিকোয়ারমেন্টে 4। এখানে একটা রিকোয়ারমেন্ট কি আছে, মুনাফা জাতীয় ব্যয়, এটা আইডেন্টিফাই করতে পারলেই তোমারে 4 দিব। জাস্ট এইখানে আমাদের কি আছে, প্রচারণা বাবদ ব্যয়, মেরামত, তারপর আছে কর্মচারীদের বেতন আর ভাড়া পরিশোধ। এই 4টা ব্যয়, ব্যয়গুলো জানতে হবে। আমি তো প্রথমে বলছি বেসিকের উপরে যাদের ধারণা নাই তারা এই অধ্যায়ও পারবে না। এখান থেকে 4টা ব্যয় যদি আইডেন্টিফাই করতে পারো, আর 2টা আয় তো আমি প্রথমেই বলে দিছি যে জন্মদিনের আয় আছে আর সেবা প্রদান করে আয় আছে 25,000 টাকা, এগুলো শুধু যোগ করে দিব। মূলধন জাতীয় ব্যয় স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কী কী ছিল আমি বারবার বলছি তখন, তৈজসপত্র, সাজসজ্জা ক্রয়,
তারপর হচ্ছে কম্প্রেসার ক্রয়, আলমারি ক্রয়, 4টা শেষ। তো এই হচ্ছিল 3 নাম্বার। আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে, আমি বোর্ডে করে দিব না। কিভাবে অ্যান্সার করতে হবে এই প্যাটার্নগুলো বারবার দেখানো হয়েছে, যে মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়, জাস্ট একটু হেডিং দিয়ে এটা বের করে প্রথম করে রেখে যোগ করে দ্বিতীয় করে দিয়ে দিবে। এটা আর এখন দেখাচ্ছি না। আশা করি 1 নাম্বার যে সৃজনশীলটা বোঝানো হয়েছে ওইখান থেকে তোমরা দেখে নিবা। আমি 4 নাম্বারটা পড়বো, আমার সাথে খুব মনোযোগ সহকারে যদি আমরা 4 নাম্বারটা না দেখি তাহলে এটা পারবো না, কারণ 1 আর 4 একদম পাশাপাশি। ওইখানেও ওইখানে একটা কমিশন প্রাপ্তি ছিল আমার যেটুকু মনে পড়ে 40,000 ওর 40 না 50,000 টাকা। ওইখানে বিগত বছরের আয় দেখছি আমরা, তো আমরা ওইখানে বারবার বোঝানোর চেষ্টা করছি বিগত বছরের আয়কে এই বছরের আয় বলা যাবে না, ঠিক আছে। ওইখানে আমরা কি করছিলাম, বিগত বছরের আয়টারে যদি আমরা মাইনাস করে দিছি তাহলে 50,000 থেকে 4,000 মাইনাস করে 46,000 টাকা হয়েছে মুনাফা জাতীয় আয়। আর মুনাফা জাতীয় প্রাপ্তি কত টাকা ছিল, 50,000। এইখানেও সেম এই কথাগুলো অ্যাপ্লাই করবে। যার জন্য যদি তুমি ওইটা খুব ভালো করে বুঝে থাকো 1 নাম্বারটা, তাহলে আমি আশা করি 4 নাম্বারটাও তোমরা বুঝবা। আমি তারপরে একটু বুঝাই দিচ্ছি। যখন আমি অঙ্কটা প্রথমে পড়বো তখনই অ্যান্সারগুলো বলবো যে কোন জাতীয় আয় কোনটা, কোন জাতীয় ব্যয় কোনটা, ঠিক আছে। যার জন্য আমরা মনোযোগ দিয়ে শুনবো। ব্যবসায় মূলধন আনায়ন, এটা মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়। মূলধন আনায়ন আমরা জানি মূলধন জাতীয় আয় 3টা, মূলধন, ঋণ, স্থায়ী সম্পদ বিক্রয়। আমার সাথে বলো তো মূলধন জাতীয় আয় কয়টা? মূলধন, ঋণ, স্থায়ী সম্পদ বিক্রয়। মূলধন জাতীয় আয় কয়টা? কি কি? মূলধন, ঋণ, স্থায়ী সম্পদ। এটা জানতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ এটা মনে থাকবে না। যাই হোক, এটা মূলধন জাতীয় আয় পাইলাম। ক্রয়, এটা মুনাফা জাতীয় ব্যয়, এটা ব্যয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। বাট্টা প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, এটা মূলধন জাতীয় ব্যয়, এটা স্থায়ী সম্পদ, এটা স্থায়ী সম্পদ। বৈদ্যুতিক বিল মুনাফা জাতীয় ব্যয় হয়, বৈদ্যুতিক বিল মুনাফা জাতীয় ব্যয় হয়, কিন্তু বৈদ্যুতিক সংস্থাপন যেটা আছে ওটা মূলধন জাতীয় ব্যয়, মনে থাকবে, ওটা মূলধন জাতীয় ব্যয়। বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদটা মুনাফা জাতীয় আয়। কিন্তু এখানে খেয়াল করে দেখো, এটা 17 সালের অঙ্ক বলছে 50% লাস্ট ইয়ার, মানে 2016 সালে। তাহলে এখানে 40,000 টাকার মধ্যে 20,000 টাকা হলো এই বছরের আয়, এটা মুনাফা জাতীয় আয়। 20,000 টাকা মুনাফা জাতীয় আয়, আর 40,000 টাকা মুনাফা জাতীয়। আবার বলি শোনো, পুরো টাকা যেটা আছে বিনিয়োগের সুদ, যে পুরোটা পাইছি 40,000 টাকা, এটা মুনাফা জাতীয় প্রাপ্তি। পুরো টাকা যেটা পাই ওইটা মুনাফা জাতীয় প্রাপ্তি। আর আয় কত টাকা, এই বছরের আয় কত বলছে 50% লাস্ট ইয়ারে, তাহলে এই বছরের আয় কত হবে, এটা মুনাফা জাতীয় আয়, ঠিক আছে। পার্সেন্ট দিয়ে বুঝাইছে। সেই সময় তোমার টাকার অ্যামাউন্ট দিচ্ছে, এখন বলছে 50%, বের করে নাও। 40,000 টাকার 50% কত হয়, 20,000। তাহলে 20,000 টাকা এই বছরের আয় দেখাবো, 20,000 টাকা এই বছরের আয় দেখাবো। আর টোটাল যে পাইছি 40,000 টাকা, এটা মুনাফা জাতীয় প্রাপ্তি দেখাবো, ঠিক আছে। এরপরে সামনে বাড়তেছি, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, ঠিক আছে। এইটা আমাদের এটা মূলধন জাতীয় আয়। যে আমরা দেখছি স্থায়ী সম্পদ, যেমন 2 নাম্বার সৃজনশীলে যখন আমরা দেখছি যে আমরা যন্ত্রপাতি বিক্রয়জনিত যে লাভটা আছে ওইটাকে আমরা কি দেখাইতাম, মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি একটা জিনিস, মূলধন জাতীয় আয় আরেকটা জিনিস, এটা মূলধন জাতীয় আয়। যেমন যন্ত্রপাতির যে বিক্রয়টা ছিল, বিক্রয় করে যে মুনাফাটা ছিল ওইটা ছিল মূলধন জাতীয় আয়। তো এখানে আসবাবপত্র বিক্রয়জনিত যে লাভটা, এটা মূলধন জাতীয় আয়, এটা একটু মনে রাখবো আমরা। এরপর আছে আমদানি শুল্ক, আমরা তো জানি এটা প্রত্যক্ষ খরচ, খরচ মানে মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় মূলধন জাতীয় ব্যয়। শুল্ক পরিশোধ মুনাফা জাতীয় ব্যয়, আর ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় এটা মূলধন জাতীয় ব্যয়। ব্যাংক থেকে ঋণ গ্রহণ এটা মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি। তারপরে পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয়। তারপরে বীমা সালামি মুনাফা জাতীয় ব্যয়, খরচ, এটা বীমা মানে খরচ, তাহলে বীমা সালামিটাও আমাদের খরচ, মুনাফা জাতীয় ব্যয়। শিক্ষানবী সালামি আমাদের আয়, শিক্ষানবী সালামি আমাদের এটা মুনাফা জাতীয় আয়। 75% বলছে গত বছরের, 40,000 টাকার 75% হবে 30,000 টাকা। তাহলে এই বছরের আয় কত, 10,000 টাকা। 75% বলছে বিগত বছরের, তাহলে 40,000 টাকার 75% কত হইতেছে, 30,000 টাকা। 30,000 টাকা কোন বছরের, বিগত বছরে। তাহলে এই বছরের কত, বুঝাইতে পারছি আমি। তাহলে এই বছরের আয় যদি কেউ জিজ্ঞাসা করে মুনাফা জাতীয় আয় কত, কত বলবা, 10,000। আর যদি কেউ জিজ্ঞাসা করে মুনাফা জাতীয় প্রাপ্তি কত, তাহলে 40,000। পুরো টাকা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি, পুরো টাকা যেটা পাইছে ওটা মুনাফা জাতীয় প্রাপ্তি। আর মুনাফা জাতীয় আয় হবে কত, 10,000 টাকা, মনে থাকবে এটা। পুরাতন কম্পিউটার বিক্রয়, এটা স্থায়ী সম্পদ বিক্রয়ের কি বলা হয়, মূলধন জাতীয় আয়, ঠিক আছে। মূলধন জাতীয় আয় কয়টা পেয়েছি, 3টা। একটা হচ্ছে আমাদের মূলধন, 2 নাম্বারটা ছিল না আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, মূলধন জাতীয় আয়। আমরা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ হচ্ছে, তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হলো মূলধনায়ন,
ব্যাংক থেকে ঋণ গ্রহণ, পুরাতন কম্পিউটার বিক্রয়, এই তিনটা জিনিস। আচ্ছা যাও, ঋণের সুদ প্রদান, এটা মুনাফা জাতীয় ব্যয়, খরচ এটা। ঋণের সুদটা খরচ, এটা মুনাফা জাতীয় ব্যয়। যদি কারো বুঝতে সমস্যা হয়ে পড়ে, তোমরা এটারে বারবার যে আমি কোন জাতীয় আয় ব্যয় কোনটারে বলছি, এটা একটু টেনে টেনে দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে আশা করি। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, মানে স্থায়ী সম্পদ, রাইট? প্রথমটা হচ্ছে স্থায়ী সম্পদ কয়টা আছে তোমার, ওপর থেকে স্থায়ী সম্পদ কি ছিল? বৈদ্যুতিক সংস্থাপন, যন্ত্রপাতি ক্রয়, এটা মূলধন জাতীয় ব্যয়। তারপর ফ্রিজ ক্রয়, এটাও মূলধন জাতীয় ব্যয়। আর কিছু নেই, এই দুইটারে প্লাস করে দিল, শেষ। দুইটাই স্থায়ী সম্পদ কেনা হয়েছে, একটা হলো বৈদ্যুতিক সংস্থাপন ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, আরেকটা কি আছে ব্যবসার জন্য ফ্রিজ ক্রয়। এই দুইটাই মূলধন জাতীয় ব্যয়, আর কিছু নেই, ঠিক আছে? ঋণের সুদ তো ভাই মুনাফা জাতীয় ব্যয়। ঋণের সুদ কি স্থায়ী সম্পদ নাকি? ঋণের সুদ কি স্থায়ী সম্পদ নাকি? মূলধন জাতীয় ব্যয় মানে কি, এটা তো আমাদের বুঝতে সমস্যা মনে হয়। মূলধন জাতীয় ব্যয় মানে হলো স্থায়ী সম্পদ ক্রয় এবং এর আনুষঙ্গিক খরচ। তাহলে ঋণের সুদ কোন যুক্তিতে মূলধন জাতীয় ব্যয় হবে? এটা মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে? এটা খরচ, ঋণের সুদ। মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় মানে হচ্ছে আয়, যেগুলো আয় তোমার। তাহলে মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয়, আমরা প্রথম থেকে হেডিং দিব এখানে, মুনাফা জাতীয় আয়, জায়গা রাখবো মুনাফা জাতীয় ব্যয়। উপর থেকে পড়া শুরু করি, যেটা আমাদের মুনাফা জাতীয় মনে রাখতে হবে। আমাদের এবার ক নম্বর সৃজনশীল আমাদের টার্গেট কি? মুনাফা জাতীয় আয় আইডেন্টিফাই করা, মুনাফা জাতীয় ব্যয় আইডেন্টিফাই করা। চলো নিচের দিকে নামতে থাকি। মূলধন আনয়ন বাদ, এটা পণ্য ক্রয় কি, আয় না ব্যয়? ব্যয়। তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয় বসাই দাও, শেষ, ঠিক আছে? তারপরে বার্তা প্রাপ্তি, এটা মুনাফা জাতীয় আয় বসাই দাও। বৈদ্যুতিক সংস্থাপন বাদ। বিনিয়োগের সুদ এখানে বলছে 50%, তাহলে 50% এই বছরের আয়। তাহলে আমরা জাস্ট বিনিয়োগের সুদ কত টাকা দেখাবো? মুনাফা জাতীয় আয় 20,000 টাকা, ঠিক আছে? 40,000 টাকা দেখানো। তারপর এটা আসবাবপত্র বিক্রয়জনিত লাভের দরকার নেই, এটা মূলধন জাতীয় আয়। আমদানি শুল্ক পরিশোধ, এটা মুনাফা জাতীয় ব্যয় নিয়ে, এটা মুনাফা জাতীয় ব্যয় বসবে। তারপরে আমাদের পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয়। বিমা স্যালামি মুনাফা জাতীয় ব্যয়। শিক্ষানবিশ স্যালামি কত টাকা দেখাইতে হবে? 10,000 টাকা। 75% বলছে 2016 সালে, তাহলে 75% বাদ দিয়ে দিব। 40,000 টাকার 75% কত হবে? 30,000, ওটা বাদ দাও। তাহলে এই বছরের আয় কত হবে? 10,000। তাহলে মুনাফা জাতীয় আয় কত টাকা দেখাবো আমরা? 10,000 টাকা। তারপর হলো ঋণের সুদ প্রদান, মুনাফা জাতীয় ব্যয়। কিছু বললাম মুনাফা জাতীয় আয়, কিছু হলো মুনাফা জাতীয়, এটা আলাদা করে যোগ করে অ্যান্সার। গ নাম্বার দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। তুমি এই জায়গায় একটু টেকনিক খাটাবো। মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমাদের এই তিনটা আসবে, এটা তো আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে মূলধন জাতীয় আয় আছে একটা, যে ওই যে আসবাবপত্র বিক্রি করে যে লাভ হয়েছে ওইটা আনা যাবে না, ওইটা হলো মূলধন জাতীয় আয়। আমার কাছে কি চাইছে? মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি তুমি তিনটা নিবা। মূলধন আমরা তো অনেকবার পড়লাম এটা, ঋণ, আরেকটা কি ছিল? স্থায়ী সম্পদ, অর্থাৎ কি পুরাতন কম্পিউটার বিক্রয়। এই তিনটা হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। আর যদি মূলধন জাতীয় আয় চাইতো তাহলে কয়টা দিতাম? 4টা। এই তিনটা তো নিতাম, সাথে স্থায়ী সম্পদ মানে আসবাবপত্র বিক্রয়জনিত লাভটাও নিতে দিতাম। মূলধন জাতীয় আয় চাইলে কয়টা নিতাম? কারণ যেগুলো মূলধন জাতীয় প্রাপ্তি ওগুলো মূলধন জাতীয় আয়, সাথে আমরা শুধু আসবাবপত্র বিক্রয়জনিত লাভটাও নিতাম। যেহেতু মূলধন জাতীয় প্রাপ্তি চাইছে, আমরা কয়টা নিব? 3টা। কি কি নিচ্ছি? মূলধন আনয়ন, 2 নাম্বারটা হচ্ছে ঋণ গ্রহণ, আর 3 নাম্বারটা হচ্ছে পুরাতন কম্পিউটার। এই 3টা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। ক্লিয়ার ভাই? এরপরেরটা মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ। জাস্ট মুনাফা জাতীয় আয়ের মধ্যে কি চেঞ্জ আসবে? যেটা তোমার মুনাফা হতে তুমি করছিলা মুনাফা জাতীয় আয় কিছুক্ষণ আগে, ঘর মধ্যে চেঞ্জ করে দিব কোনটা? বিনিয়োগের সুদ প্রাপ্তি কত দেখাবো? ওইখানে দেখেছিলাম কত? 20,000। এখানে কত দেখাবো? 40,000। তারপর শিক্ষানবিশ স্যালামি ওইখানে দেখেছিলাম কত? 10,000। এখানে কত দেখাবো? বাকি সব কপি পেস্ট করে দিব। এত সময় নেওয়া যাবে না, এটা চালাকি করতে হবে এই জায়গাটা। এখন যদি আবার সেই আয়ের পরিমাণ প্রথম থেকে বের করতে অনেক সময়ের ব্যাপার না, তাহলে এখানে আমরা একটু চালাকি করবো। শুধুমাত্র বিনিয়োগের সুদ ওইখানে দেখছিলাম 20, আর এখানে কত দেখাবো? 40। আর এখানে শিক্ষানবিশ স্যালামি ওইখানে দেখছিলাম 10, এখানে কত দেখবো? 40। বাদ বাকি সব আয় নিতে হবে, যেগুলো আয় আছে সব নিব, সব আয়গুলো নিব মুনাফা জাতীয় আয়। শুধু এই দুইটাও নিব, কিন্তু এই দুইটার টাকার অ্যামাউন্টটা কি করে দিব? চেঞ্জ করে দেব। আর 5 নাম্বার অঙ্কটা আজকে আর বুঝাই দিব না। 5 নাম্বার অঙ্কটা তোমাদের HW থাকবে অথবা হোম টাস্ক, যেটাই তোমরা বলো। আশা করি যে তোমরা এটা নিজের মতো করে প্র্যাকটিস করে পারবা তোমরা সবাই। আজকে এই পর্যন্ত এই ক্লাস থাকবে। ভালো হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।